আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছেন। উত্তরবঙ্গ শিক্ষা পরিবারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন লাইভ ক্লাসে আজকে আমাদের যে বিষয়টা আমরা লাইভ ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গণিত। আমরা সবাই জানি যে যে কোনো চাকরি পরীক্ষার জন্য গণিত সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী এই গণিতকে অযথায় ভয় পায়, যে কারণে আমাদের এই উত্তরবঙ্গ শিক্ষা পরিবারের একটি নিয়মিত আয়োজন হতে যাচ্ছে যে এরকমভাবে আমরা লাইভ ক্লাস নিয়ে শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করাবো। তো তার আগে বলে নিই, আমার কথা যদি শোনা যায় একটু কাইন্ডলি কমেন্টে একটু জানাবেন আমার কথা যদি শোনা যায়। তো যাই হোক, আমার কথা এবং আমার শুরুর আগে আমি আপনাদের একটা অনুরোধ করব যে আপনারা এই লাইভটি পারলে শেয়ার করুন, আপনার বন্ধুদেরকে দেখারও সুযোগ করে দিন। কারণ আমাদের এই লাইভটা, আমি আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে এবং আপনারা আজকে যে টপিকটা আছে বাস্তব সংখ্যা, আজকের এই ক্লাসটার পরে আমি বিশ্বাস করি আপনাদের বাস্তব সংখ্যা নিয়ে যত ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা যত ধরনের সংশয়, যত ধরনের ভয় ভীতি ছিল সবকিছু কেটে যাবে। তো চলুন শুরু করি। আমি আসলে আর বেশি দেরি না করে আমি সরাসরি আমাদের লেকচার শুরু করব। হ্যাঁ, কথা না শোনা গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন না বুঝতে পারেন আপনারা কমেন্টে, তো ক্যামেরা কি বলছেন এখানে, ক্যামেরার আর করার কারণে রোটেট হয়ে যায়। সরি, আমি বুঝি নাই রোটেট কেন হচ্ছে। তো যাই হোক, আপনারা এটা লাইভটি শেয়ার করুন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর আমরা এখন লেকচারটা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই লেকচারটি আমি অলরেডি অনেক শিক্ষার্থীদের নিয়ে জুমে এই ক্লাসটি নিয়েছি, যেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। তারপরেও অনেকের আবার অনুরোধের প্রেক্ষিতে আমি আবার এই ক্লাসটি নিচ্ছি। এবং আপনারা জানেন আমি গ্রুপে অলরেডি একটা রুটিন দিয়ে দিয়েছি, প্রতি শুক্রবারে সকাল 11টায় ক্লাসটা নিব এবং প্রতি শুক্রবারে কোন সাবজেক্টে কোন দিন কি ক্লাসটা হবে সেই বিষয়টা বলা হচ্ছে। তো আপনারা রুটিন সংগ্রহে রাখুন এবং সেই হিসাবে প্রস্তুতি থাকুন। আসলে দেখি বাস্তব সংখ্যাটা কি। বাস্তব সংখ্যা আসলে কি? বাস্তব বলতে যেটা বোঝায়, আমরা বইয়ের ভাষায় যদি বলি তাহলে বাস্তব হচ্ছে যে বাস্তবে যার অস্তিত্ব আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যার কয়েকটা বা বিভিন্ন ভাবে এটা সংজ্ঞায়িত করা যায়। আমি প্রথম বললাম কি, যে বাস্তবে যার উদাহরণ আছে সেটাকে বলতেছি আমরা বাস্তব সংখ্যা। আবার আরেকভাবে বলা যায় যে সংখ্যার একায় যেগুলো সংখ্যার একায় 1 2 3 -1 -2 এরকম করে কি আসবে, এই পর্যন্ত মাইনাস ইনফিনিটি, এই দিকে আসবে প্লাস ইনফিনিটি। বলা হচ্ছে যে সংখ্যা রেখায় যেগুলো সংখ্যা দেখানো যায়, এটা একটা সংখ্যা রেখা, যতগুলো সংখ্যা এখানে দেখানো যাবে সেগুলো সব হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হবে। আরেকটা বলে রাখি যে প্রশ্ন আচ্ছা, বোর্ডের লেখা কি উল্টে দেখা যাচ্ছে? এখানে লিখছে স্যার উল্টো উল্টো দেখা যাচ্ছে। তাহলে তো একটু সমস্যায়, তাই না? আচ্ছা, সমস্যা নাই, আমি একটু একটু সময় চেয়ে নিচ্ছি। আমি ক্যামেরাটা রোটেট করে দিচ্ছি। ওকে, সরি, আমি ক্যামেরাটা রোটেট করে দিচ্ছি, একটু সময় লাগবে, আমরা সাথেই থাকো। এখন দেখা যাচ্ছে কি? সরি, আমি একটু ওই পাশে একটু গিয়ে দেখি। হ্যাঁ,
আমাকে একটু ঠিক করে দাও তো প্লিজ, ক্যামেরা ঠিক করে দাও দ্রুত দ্রুত। সরি, আসলে লেখাটা উল্টে দেখা যাচ্ছে, আমি আসলে বুঝতে পারিনি যে ফ্রন্ট ক্যামেরা ইউজ করার কারণে লেখাটা উল্টে দেখা যাচ্ছিল। তো আশা করি এটা ক্যামেরা একটু চেঞ্জ করে দিচ্ছি এবং এখন আশা করি যে বুঝতে পারবেন আপনারা। ঠিক হয়েছে? তো প্রথম মানে দুঃখিত যে এরকম, দুঃখিত। ঠিক আছে, ওকে। তো ধন্যবাদ, আমরা শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে একটু ইন্টারাপ্ট হলো, এই জন্য আসলে দুঃখিত জানাচ্ছি। আসলে এরকম লাইভ সংখ্যা, লাইভে ক্লাস নেওয়াটা আসলে এইভাবে লাইভে ক্লাস নেওয়া আসলে করতাম, যদিও জুম অ্যাপস এর মাধ্যমে নিছি, ওখানে সমস্যা হয়নি, কিন্তু এখানে ফেসবুকে লাইভ ক্লাস নেওয়াটা করতাম, এই জন্য আমি একটু বুঝতে পারিনি, এই জন্য আবারও সরি। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে যে বিষয়টা বলি যে বাস্তব সংখ্যা রেখায় যেগুলো রেখা দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? তো এখন সংখ্যা রেখায় যেগুলো দেখা যায় মানে যতগুলো সংখ্যা দেখা যাবে সবগুলো হবে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এরপরে যে জিনিসটা আমরা দেখি, বাস্তব সংখ্যা আর কি বলা হয়? বাস্তব সংখ্যাকে আরেকটা জিনিস বলা হয় যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যা হচ্ছে কি বাস্তব সংখ্যা। সকল মূলদ এবং অমূলদ সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয়, সকল মূলদ ও অমূলদ সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এখন আমাদের জানতে হবে যে মূলদ এবং অমূলদ সংখ্যাটা কি, তাহলে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানতে পারবো। এটা আমরা পরে জানবো। এবং আরেকটা সংখ্যা যদি আমি বলি বাস্তব সংখ্যার ক্ষেত্রে, তাহলে দেখেন এখানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আরেকটা সংখ্যা হলো সকল মূলদ এবং অমূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমি কি কি সংখ্যা পেলাম? বাস্তব সংখ্যার ক্ষেত্রে সংখ্যা পেলাম যে যেগুলো সংখ্যার বাস্তব অস্তিত্ব আছে সেগুলো বাস্তব সংখ্যা, যেগুলো সংখ্যা রেখায় দেখা যায় সেগুলো বাস্তব সংখ্যা, এবং সকল মূলদ এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা যদি থাকে তাহলে এর বিপরীতে একটা কোনো কিছু থাকতে পারে, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা, তাই না? অবাস্তব সংখ্যা। হ্যাঁ, অবাস্তব সংখ্যা বলেও কিছু যদি থেকে থাকে, যেমন যার কোনো মান পাওয়া যায় না, সেটাকে বলা হচ্ছে অবাস্তব সংখ্যা। যেমন আমি যদি বলি এটা 1/0, মানে 0 দিয়ে যদি ভাগ করি, মানে হর কখনো শূন্য হতে পারে না, সেটা আমরা সবাই জানি, তাই না? তাহলে শূন্য যখন হতে পারে না তখন এই শূন্য, এটা হবে একটা অবাস্তব সংখ্যা। আর একটা জিনিস আমরা জানি √/-2। রুট যেটা আছে, রুটের ভিতরে যদি আমি মাইনাস মানের কোন একটা দিই, তাহলে এটাও কিন্তু বাস্তব মান পাওয়া যায় না, অর্থাৎ এটাও কিন্তু অবাস্তব সংখ্যার মধ্যে পড়বে। তো এখন আমরা আরেকটা জিনিস, কিন্তু আমরা এটা জানি যে √/-1 এটা কিন্তু আছে, এটা কিন্তু আছে, এটা বাস্তব, কিন্তু এটাকে বাস্তব অস্তিত্ব থাকলেও এটাকে বলা হয় জটিল সংখ্যা। এটাকে কি বলা হয়? জটিল সংখ্যার একটা মান। তার মানে বাস্তব সংখ্যার একটা অংশ হচ্ছে জটিল সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি x + iy এই হিসেবে প্রকাশ করা যায়। x + iy দেখা যাচ্ছে, x + iy। তাহলে i এখানে, যেখানে i হচ্ছে √/-1, এটা i √/-1। এই হচ্ছে মূলত আমাদের জটিল সংখ্যার বিষয়, এবং বাস্তব সংখ্যা বললাম, অবাস্তব সংখ্যার কথা বললাম। এখন আমরা যে জিনিসগুলো দেখব, বাস্তব সংখ্যার মধ্যে যে বিভিন্ন সংখ্যার যে প্রকারভেদ আছে সেগুলো আমরা দেখব। আমরা মূলদ অমূলদটাও দেখব, কিন্তু তার আগে আমরা বিভিন্ন যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। তার আগে একটু দেখি, দেখেন অঙ্ক কি। আমরা সবাই জানি যে অঙ্ক কাকে বলে, যে আমরা জানি যে 0 থেকে এই 9 পর্যন্ত যেগুলো, এগুলোকে বলা হয় অঙ্ক, তাই না? 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে 0 থেকে 9 পর্যন্ত যেগুলো, সেগুলো হচ্ছে অঙ্ক। আবার আমার মনে হয় বোর্ডের এইদিকে লিখলে একটু ভালো হবে, তাই না? আমি এদিকে লিখি একটু। 0 থেকে 9 পর্যন্ত যদি অঙ্ক হয়, আমরা জানি যে 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক বলা হয় 1 থেকে 9 পর্যন্ত, সার্থক অঙ্ক বলা হয়। হ্যাঁ, আর 0 কে বলা হয় হেল্পিং নাম্বার। হেল্পিং নাম্বার বলা হয় এই 0 কে। তো এটা গেল অঙ্কের বিষয়। এখন যতগুলো সংখ্যা আছে সবগুলো কিন্তু এই অঙ্ক দিয়ে গঠিত, সেটা আমরা সবাই জানি।
তা এখন এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি পূর্ণ সংখ্যা কি, কয়েকটা সংখ্যা একটু আমরা একটু দেখবো খুব দ্রুত, হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক, এরপর আছে ঋণাত্মক, আর একটা আছে অঋণাত্মক। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বলা হয়? আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলোর পূর্ণ মান পাওয়া যায়, যেগুলোর পূর্ণ মান পাওয়া যাবে, এবং সেটা হতে পারে মাইনাস, সেটা হতে পারে প্লাস, এবং সেখানে হতে পারে -1 থেকে শুরু, যেটাই হতে পারে -1 টু মাইনাস যে কোনো মান 0 প্লাস 1 প্লাস যেটাই হোক না কেন। তাহলে আমরা বলছি যে পূর্ণ সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে যে মাইনাস যে কোনো মান হতে পারে, 0 হতে পারে, এবং প্লাস সহ যেগুলো মান আসবে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। এরপর স্বাভাবিক সংখ্যা হবে যেগুলোর মান ধনাত্মক মান শুধু আসবে, শুধু সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। শুধুমাত্র ধনাত্মক যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 4 এগুলো যেগুলো আসবে, হ্যাঁ, এগুলোকে আমরা সবসময় বলতেছি স্বাভাবিক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যা কোনটা? ও এক্ষেত্রে একটা জিনিস আমাদের বলে রাখি, এই স্বাভাবিক সংখ্যাটা কিন্তু 0 এর চেয়ে বড়, তাই না? এটা কিন্তু 0 এর চেয়ে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা। 0 এর চেয়ে বড় ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা সবকিছু প্লাস যেগুলো মান আসবে সেগুলো, তার মানে হচ্ছে সব ধনাত্মক সংখ্যা কিন্তু এক ধরনের স্বাভাবিক সংখ্যা। এরপরে ঋণাত্মক সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা আমরা জানি যে -0 এর চেয়ে ছোট যেগুলো, সেগুলো হচ্ছে 0 এর চেয়ে ছোট যেগুলো মান, সেগুলো হচ্ছে ঋণাত্মক নাম্বার। এন্ড অঋণাত্মক একটা সংখ্যা আছে, অঋণাত্মক হচ্ছে ঋণাত্মক 9। ঋণাত্মক 9 কিন্তু 0 থেকে প্লাস যেগুলো মান আছে, 0 এবং প্লাস যেগুলো মান সেগুলো হচ্ছে অঋণাত্মক মান। তো এই হচ্ছে আমাদের একদম সিম্পল যে আলোচনা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এগুলো। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় যাব, যেগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য প্রয়োজন, সেগুলো আলোচনায় যাব, এবং এটা আমাদের জন্য খুবই দরকার। যেমন আমি যদি প্রথমে বলি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যেটাকে বলা হচ্ছে প্রাইম নাম্বার, তাই না? প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যাটা কি এটা আমরা সবাই মোটামুটি জানি। মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে আমরা কি জানি যে সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকবে, দুটি উৎপাদক শুধুমাত্র ওই সংখ্যা এবং 1, এছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। ভালো করে বোঝেন, যে সংখ্যা কেবলমাত্র দুইটি উৎপাদক থাকবে, শুধুমাত্র ওই সংখ্যা এবং 1, এছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। তাহলে আমরা সাধারণত বলতে পারি মৌলিক সংখ্যা কোনগুলো? তাহলে এই দেখেন 1 একটা সংখ্যা, এটার উৎপাদক কি কি? এটার উৎপাদক কিন্তু 1, আবার বলছে কি আরেকটাও 1, তার মানে 1 দিয়ে ভাগ করা যায়, আবার ওই সংখ্যা যেটা 1 সেটা দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 কি মৌলিক সংখ্যা? না, 1 কখনোই মৌলিক সংখ্যা হবে না। কারণটা কি? এখানে সংখ্যা আরেকটু খেয়াল করেন, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে অবশ্যই দুটো ভিন্ন ভিন্ন উৎপাদক থাকতে হবে। মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন উৎপাদক, সেটা হতে হবে ওই সংখ্যা এবং 1। তাহলে এখানে ওই সংখ্যা 1, আবার 1ও হচ্ছে 1, তার মানে এই ক্ষেত্রে দুটো উৎপাদকই হচ্ছে একই জিনিস। দুটো উৎপাদক যেহেতু একই জিনিস, অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয়। সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা বলা হচ্ছে, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে সর্বনিম্ন মৌলিক সংখ্যা, এবং এখানে মনে রাখেন 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক, ঠিক আছে? 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 ছাড়া আর যতগুলো মৌলিক সংখ্যা পাবেন, একটা তো আপনি জোড় সংখ্যা পাবেন না। অতএব 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যার হিসাব মোটামুটি জানি, যে তাহলে আমরা বুঝতে পারলাম 2 3 5 7 এরকম অনেক কিছু আছে মৌলিক সংখ্যা, যেগুলো সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না, অর্থাৎ সেগুলো মৌলিক সংখ্যা। এখন আমরা দেখলাম যে 2 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা মৌলিক, এবং সেটা জোড় মৌলিক সংখ্যা। এখন 2 অঙ্ক বিশিষ্ট সর্বনিম্ন মৌলিক সংখ্যা কোনটি? 2 অঙ্ক বিশিষ্ট যদি আমি বলি, 2 অঙ্ক বিশিষ্ট সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 11। 2 অঙ্ক বিশিষ্ট সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে কত? 11। চলো একটু দেখি কি এরকম অবস্থা।
আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে 2 অঙ্ক বিশিষ্ট সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 11 এবং 2 অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ মৌলিক সংখ্যা তাহলে কত হবে? সর্বোচ্চ আছে 97। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট কি হবে? এগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। অনেক সময় পরীক্ষা যদি আসে তাহলে আমি যেন হিসাব না করতে হয়, যে ক্যালকুলেশন না করতে হয় যে আসলে কত আছে, কারণ এগুলো একদম সহজভাবে মনে রাখবেন। 3 অঙ্কের সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 3 অঙ্কের সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 101। ঠিক আছে, 3 অঙ্কের সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 101 আর 3 অঙ্কের সর্বোচ্চ মৌলিক সংখ্যা 997। জাস্ট এই কিছু তথ্যটা মনে রাখবেন, এটা মৌলিক সংখ্যার ক্ষেত্রে। মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি বললাম? 2 অঙ্ক বিশিষ্ট সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 11, সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে 97, 3 অঙ্কের সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 101 এবং 3 অঙ্কের সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে 997। পরীক্ষা যদি আসে হুট করে, আপনার আবার ক্যালকুলেশন করার দরকার নেই, সরাসরি এটা দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা দেখলাম, এখন আমরা দেখব সহমৌলিক সংখ্যাটা কি। এর সাথে সাথে আমরা দেখি সহমৌলিক সংখ্যাটা কি। সহমৌলিক সংখ্যা, আচ্ছা সহমৌলিক সংখ্যাটা কি? এখন দেখেন এখানে যেহেতু লেখা আছে সহমৌলিক, অনেকে মনে করতে পারে যে এখানে তার কোনো মৌলিক সংখ্যা নিয়ে কাজ কারবার। আসলে কিন্তু বিষয়টা এরকম না, এখানে মৌলিক সংখ্যা নিয়ে কাজ কারবার হবে এমন কোনো বিষয় না। সহমৌলিক সংখ্যাটা হচ্ছে যে দুটি সংখ্যা থাকবে, যে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। উৎপাদক তো আমরা জানি কি, যেগুলো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে উৎপাদক। তাহলে সহমৌলিক সংখ্যা বললাম কি, যে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে সহজে বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন 5 7, হ্যাঁ 5 7 এভাবে লিখি 5 7। তাহলে 5 কে যদি আমি ভাঙা করি কি দিয়ে ভাগ করা যায়? 5 কে 1 দিয়ে এবং 5 দিয়ে, এছাড়া আর কোনো কিছুতে ভাগ করা যায় না। 7 কে ভাগ করা যায় কি দিয়ে? 7 কে কিন্তু 1 দিয়ে এবং 7 দিয়ে, এছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে 5 এর উৎপাদক হচ্ছে 1 2 1 5, 7 এর উৎপাদক হচ্ছে 1 7, এর মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে 1। অতএব এই দুটো কি সংখ্যা? এই দুটো সব সংখ্যা হবে সহমৌলিক সংখ্যা। কিন্তু এখানে দেখেন 5 মৌলিক সংখ্যা আর 7 মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখি যে মৌলিক সংখ্যা ছাড়া যেগুলো আছে সেগুলো কিভাবে হয়। তো মৌলিক সংখ্যা ছাড়া যদি আমি ধরি, মৌলিক সংখ্যা যদি ছাড়া ধরি তাহলে যেমন 8 এবং 9 ধরতে পারি, তাই না? 8 এবং 9, 8 ও কিন্তু মৌলিক সংখ্যা নয়, 9 ও কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে 8 কে আমি কি দিয়ে ভাগ করতে পারি? 1 2 4 8। দেখেন আবার 9 কে কি দিয়ে ভাগ করতে পারি? 9 কে 1 3 9, এই কয়েকটা সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে এই কয়েকটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে মধ্যে কমন কিছু যাচ্ছে, এই যে 1 ছাড়া কোনো উৎপাদক আর কমন নাই। তাহলে 1 ছাড়া কোনো উৎপাদক যেহেতু কমন নাই, তার মানে এটা আমি স্পষ্টত বুঝতে পারতেছি যে 8 এবং 9 হচ্ছে সহমৌলিক। 8 এবং 9 সহমৌলিক। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে আমরা প্রথম কিন্তু প্রাথমিক কিছু আলোচনা করতেছি এবং প্রাথমিক আলোচনার পরপরই আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় যেগুলো প্রশ্ন বাস্তব সংখ্যার উপরে এসেছে সেগুলো আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদের এগুলো আলোচনাটা আমাদের করা খুব জরুরি। অনেকে এগুলো জানেন, আবার অনেকে জানেন না, অনেকে একটু কনফিউশন আছে। অতএব এই লেকচারটা আমি সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য, যারা একদম বিশেষ করে যারা দুর্বল তারা এখান থেকে লেকচার থেকে বেশি উপকৃত হবে। আর যারা একদমই পারেনি এগুলো বিষয়গুলো, তারা এগুলো ইগনোর করতে পারে, কারণ এগুলো আপনারা অনেকেই জানেন। কিন্তু যারা একদম দুর্বল আছে, যারা গণিতকে খুব ভয় পায়, তাদের জন্য এই লেকচারটা বেশি কার্যকরী হবে। তো যাই হোক, আমরা দেখলাম সহমৌলিক সংখ্যাটা হবে কি কি। তাহলে সহমৌলিক সংখ্যা দেখলাম এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম যে সহমৌলিক সংখ্যাগুলো কি। তার মানে সহমৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই কিন্তু মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো সংখ্যা হতে পারে যদি তার মধ্যে শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে, তাহলে সেই দুটো হবে সহমৌলিক সংখ্যা। ওকে ফাইন। এখন মৌলিক সংখ্যার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জানা দরকার। মৌলিক সংখ্যার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার। পরীক্ষায় আসলে মৌলিক সংখ্যা আসে কি কি? পরীক্ষায় আসলে মৌলিক সংখ্যা আসে কি কি আসে? তার আগে আমি একটু দেখি 0 1 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাই না? মৌলিক নয়। আবার কি মাইনাস মানও কিন্তু মাইনাস যে মান, মাইনাস মান মৌলিক নয়। মাইনাস সংখ্যা কিন্তু মৌলিক হবে না, কারণ বলা হয়েছে কি মৌলিক সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে যে মৌলিক সংখ্যা হবে একটা স্বাভাবিক সংখ্যা হবে।
যে স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক থাকবে না, সেটা হবে মৌলিক সংখ্যা। অতএব মাইনাস কিন্তু স্বাভাবিক মান নয়, অতএব মৌলিক সংখ্যা এটা হবে না। আপনারা এই লাইভটা শেয়ার করতে পারেন বিভিন্ন গ্রুপ, বিভিন্ন আপনাদের ব্যক্তিগত ওয়ালে বিভিন্ন শেয়ার করতে পারেন, সবাই দেখুক, সমস্যা নাই, ঠিক আছে। এবং আমাদের সাথেই থাকুন। আর এই গ্রুপে, উত্তরবঙ্গ শিক্ষা পরিবার গ্রুপে আপনার বন্ধু পরিচিত যারা আছে সবাইকে ইনভাইট করুন। আমরা চাই শিক্ষাক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আনতে, এবং যে কোনো দিক নির্দেশনা, যে কোনো পরামর্শ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদেরকে দিয়ে যাব। অথবা আমাদের সাথেই থাকুন আপনারা। তাহলে মৌলিক সংখ্যা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে 0 এবং 1 মৌলিক নয়, মাইনাস মান কখনো মৌলিক হতে পারে না। এখন আমাদের পরীক্ষায় যেটা আসতে পারে, যেটা সাধারণত আসে, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, এটা কিন্তু অনেক আসে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, আমরা কিন্তু সহজেই বলে দিই কতটি, 1 থেকে 100 পর্যন্ত 25টি। এটা কিন্তু আমরা সহজে মুখস্থ, কারণ এটা আমাদের কাছে মুখস্থ কিন্তু। তাহলে এই জিনিসটা যে আমাদের কাছে একদম মুখস্থ যেহেতু আছে, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, এটা আমাদের কাছে একদম মুখস্থ। কিন্তু এখন অনেক সময় পরীক্ষা যদি আসে এরকম করে যে 50 থেকে 70 পর্যন্ত, 50 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, 50 থেকে 70 পর্যন্ত, এখানে তখন আমাকে কিন্তু হিসাব করতে হবে কত, 51, 53, 57, এভাবে আমরা হিসাব করতে হবে। 57 নয় আর কি, 51, 53 এরকম হিসাব করি আমরা। কিন্তু না, আমরা মোটামুটি অনেকেই জানি। তারপর আমি অনেকের জ্ঞাতার্থে আবার জানাচ্ছি যে আমরা কিভাবে এই মৌলিক সংখ্যাটা সহজে মনে রাখতে পারি 1 থেকে 100 পর্যন্ত। সেটা একটা ছোট্ট একটা ফর্মুলা, সেটা হতে পারে আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে 4, 422, 322, 321। আমি আসলে এইভাবে মনে রাখি। কিভাবে, 4, 422, 322, 321, এইভাবে। 4 হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা হবে 4টি। হিসাব করে দেখেন, 1 থেকে 2, 3, 5, 7, এই কটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। পরেরটা এইভাবে 10 ঘর 10 ঘর পর্যন্ত যাবে। কিভাবে 10 ঘর 10 ঘর পর্যন্ত যাবে, যে পরেরটা হচ্ছে 11 থেকে 20, 21 থেকে 30, এরপরে আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, তাই না, 71 থেকে 80, 81 থেকে 90, আর একটা হচ্ছে 91 থেকে 100। এই যে বিষয়গুলো আমি যে দিলাম, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে জাস্ট এটা 4, 422, 322, 321। আপনাদের ইচ্ছা মতো মনে রাখতে পারেন, যে যে খুশি। অনেকে মনে রাখে 44, 22, 32 এভাবে মনে রাখতে পারে। যাই যেভাবে পারেন মনে রাখতে পারেন এটা, যে তাহলে আমরা সহজে বের করতে পারবো যে 50 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, আমরা সহজে বলতে 50 থেকে 70 দেখেন, 50 থেকে 70, তার মানে এখানে এই কয়টি, 4টি। 50 থেকে 70 মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, সহজে আমরা বের করতে পারলাম। এখন 1 থেকে 100 পর্যন্ত মোটামুটি আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত এইভাবে আসে। কিন্তু এখন আপনাকে দিয়ে রাখলো যে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, ঠিক আছে। একদম সহজে দেয়, আবার একটু কঠিন দিতে পারে, কিন্তু এমন কঠিন দিবে না যে আপনি ক্যালকুলেটর ছাড়া পারবেন না। কারণ হচ্ছে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, অতএব আপনাকে আপনার ধারণ ক্ষমতা অনুযায়ী প্রশ্ন করা হয়। তাহলে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি সেটা যদি বলা হয়, তাহলে আমরা সরাসরি যদি মুখস্থ রাখি তাহলে হবে 21টি। তাহলে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, 21টি। এটারও একটা ছন্দ আছে, সেই ছন্দটা আপনারা মনে রাখবেন এইভাবে। সেটা হচ্ছে 411, 312, 411, 312, 221, 4। দেখেন আমি কিন্তু এই 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যার কথা বলেছিলাম, সেখানে প্রথমে শুরু করছিলাম 4 দিয়ে, 4, 422, 322, 321। আর এখানে সেই 4টা একদম লাস্টে যাবে, মনে রাখবেন লাস্টে যাবে। লাস্টে মানে হচ্ছে 191 থেকে 200, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। আর এগুলো সংখ্যা প্রত্যেকটা ভাগ যদি বলতে হয় 101 থেকে 110, এটা হচ্ছে এটা। এরপরে 111 থেকে 120, এটা হচ্ছে এটা, এটা একটি। এইভাবে প্রত্যেকটাই ভাগ করা আছে, এটা আপনারা নিজেদের মতো মুখস্থ রাখতে পারেন। সেটা হচ্ছে 411, 312, 221, 4, 411, 312, 221, 4, এটা আপনারা মুখস্থ রাখতে পারেন। তাহলে সেইভাবে আমরা মৌলিক সংখ্যাটা আমরা বের করতে পারবো।
আপাতত 200 পর্যন্ত মনে রাখলেই চলবে, আমাদের মোটামুটি সবগুলো পরীক্ষা 200 মধ্যে চলে আসে। তাহলে দেখেন আমরা কিন্তু মোটামুটি এগুলো সংখ্যা পেয়ে গেলাম, মৌলিক সংখ্যার বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। এখন মৌলিক সংখ্যার ক্ষেত্রে আরো কিছু আলোচনার বিষয় আছে, সেগুলো আমরা একটু দ্রুত আলোচনা করি। যেমন বলা হচ্ছে একটা মৌলিক দ্বিজোট, মৌলিক দ্বিজোট এই কথাটা বলা হয় যে মৌলিক দ্বিজোট কি। এখানে দ্বিজোটও থাকতে পারে বা দ্বিজোড়ও থাকতে পারে, দ্বিজোড় এটা থাকতে পারে। এখন পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন দুটি সংখ্যা মৌলিক দ্বিজোড়। এখন মনে রাখবেন যে মৌলিক দ্বিজোড়টা কাকে বলা হয়। মৌলিক দ্বিজোড়টা হচ্ছে পরপর দুটি মৌলিক সংখ্যার, পরপর কি বলছি, পরপর দুটি মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল যদি 2 হয় তাহলে সেটাকে বলা হয় মৌলিক দ্বিজোট বলা হচ্ছে। তাহলে পরপর দুটি মৌলিক সংখ্যা যদি আমি বলি কি কি, যেমন ধরেন 3 এবং 5, 3ও একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা। তাহলে এই দুটোর অন্তর কত, এই দুটোর বিয়োগফল কত হবে, এই দুটোর বিয়োগফল হবে 2, তাই না? এদের বিয়োগফল হবে, এদের বিয়োগফল হচ্ছে 2। তাহলে এদের যে বিয়োগফল 2 হলো, এই জন্য এই 3 এবং 5 কে বলা হচ্ছে মৌলিক দ্বিজোট। আশা করি বুঝতে পেরেছেন যে মৌলিক দ্বিজোট তাহলে কি, যে পরপর দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি হয় 10, বিয়োগফল যদি হয় 2, তাহলে এটাকে বলা হচ্ছে মৌলিক দ্বিজোট সংখ্যা। এখন দেখেন এরকম সংখ্যা তাহলে কত আছে, যেমন ধরেন 5, 7 এটা আছে, 5, 7 এটাও কিন্তু আছে, তাই না? এই দুটোও কিন্তু মৌলিক দ্বিজোট সংখ্যা। এভাবে 1 থেকে 50 পর্যন্ত, এখন পরীক্ষা আসলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক দ্বিজোট কয়টি, মৌলিক দ্বিজোট কতটি এটা আসতে পারে। তাহলে কি বলছে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক দ্বিজোট কতটি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক দ্বিজোটের সংখ্যা হচ্ছে 6টি। হিসাব করে দেখবেন 6টি কি কিভাবে, ওই যে বললাম 3, 5, 5, 7, 7, 9 কি হবে না, 7, 9 কিন্তু 9 তো মৌলিক সংখ্যা না, তাহলে হবে আপনার 11, 13 এগুলো কিন্তু পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা, মানে ক্রমিক মৌলিক সংখ্যা, এবং এই দুটার বিয়োগফল হচ্ছে 2। তার মানে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক দ্বিজোট সংখ্যা কয়টি, 6টি। আবার যদি বলে 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত কতটি আছে, 1 থেকে 100 পর্যন্ত আছে 8টি। আপনারা এটা নিজেরা একটু হিসাব করে দেখবেন যে আসলে তাই আছে কিনা। তাহলে মৌলিক দ্বিজোটটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন দেখি মৌলিক ত্রিজোটটা কি। মৌলিক ত্রিজোট, তাহলে মৌলিক ত্রিজোটটা হচ্ছে, আমরা এর আগে মৌলিক দ্বিজোটটা দেখলাম কি পরপর দুটি মৌলিক সংখ্যা, আর মৌলিক ত্রিজোটটা হচ্ছে পরপর 3টি মৌলিক সংখ্যা আসবে। এখানে পরপর 3টি মৌলিক সংখ্যা, পরপর 3টি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি হয় 2, তাহলে বলা হচ্ছে ত্রিজোট। মনে রাখবেন এখানে কত পার্থক্য, জোট বলছে, জোট মানে জোট বা জোড় যদি বলা হয় তাহলে এই জন্য এখানে 2 বলা হচ্ছে। তাহলে মৌলিক দ্বিজোট যদি বলা হয় 3, 5, 7, দেখেন এখানে পরপর 3টি মৌলিক সংখ্যা কি 3, 5, 7 সবগুলোর কিন্তু বিয়োগফল বা অন্তর হবে, অন্তর তাদের সবগুলোর অন্তর কত, অন্তর হচ্ছে 2। অতএব এই জিনিসটা হবে মৌলিক ত্রিজোট। আশা করি বুঝতে পেরেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বুঝতে পারতেছেন না কোনো একটা টপিক, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। হ্যাঁ, আমি পরবর্তীতে দরকার হলে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য এখন হয়তো আমি সবগুলো কমেন্ট পড়তে পারছি না, তো আমি পরে দেখব যে আসলে আপনারা কোনটি বুঝতে পারেন, অবশ্যই জানাবেন এবং আমি সেই জিনিসটা আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। তাহলে মৌলিক ত্রিজোটটা আমরা জানলাম যে এটাকে বলা হচ্ছে 3, 5, 7, মানে 3টি পরপর মৌলিক সংখ্যার অন্তর যদি 2 হয় তাহলে মৌলিক ত্রিজোট বলা হয়। আর একটা জিনিস বলা আছে, সেটা সাধারণত খুবই রিয়ার, খুব কম আসে পরীক্ষায়, সেটা হচ্ছে কি বলা হয় সেক্সি প্রাইম বলা হয়। সেক্সি প্রাইম, এই সেক্সি প্রাইমটা নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই, এখানে 6 থেকে এসেছে সেক্সি, এর একটু মজা মনে রাখার জন্য আর কি, তাই না? যে 6 থেকে এসেছে সেক্সি, সেক্সি প্রাইম মানে প্রাইমটা কি, যেহেতু বলছি 6 থেকে আসছে, তাহলে এখানে পরপর সেক্সি প্রাইম হবে পরপর দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি হয় 6, কত, পরপর দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি হয় 6, তাহলে সেটা হবে সেক্সি প্রাইম। যেমন ধরেন 5 এবং 11, 5 এবং 11 এই দুটোই কি সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং এদের অন্তর কি হবে, এদের অন্তর কিন্তু এদের অন্তর 6। অতএব এই সংখ্যা 5 এবং 11 এই সংখ্যাটা হচ্ছে সেক্সি প্রাইম একটা সংখ্যা। এটাও কিন্তু কোনো না কোনো একটা পরীক্ষায় আসছে। আমি আজকে যেগুলো প্রশ্ন করাচ্ছি একটাও কিন্তু কোনো পরীক্ষায় আসেনি এরকম কোনো প্রশ্ন না, সবগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এটাও কোনো একটা পরীক্ষায় এসেছে, বিশেষ না কোনো একটা পরীক্ষায়, আমি সঠিক বলতে পারতেছি না, আমি দেখছিলাম যে এরকম আসে যে নিচের কোন সংখ্যাটি সেক্সি প্রাইম। এটা যারা প্রথম যখন শুনছে তারা হতবাক হয়ে গেছে, আসলে কি এরকম কিছু আছে কিনা।
কিন্তু আসলে কিন্তু এটা বললাম কি যে পরপর যদি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 6 হয় তাহলে সেটাকে বলা হবে 6 প্রাইম। যেমন এই যে 11 এবং 5 হচ্ছে 6 প্রাইম। তো প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যার উপরে কিন্তু আমাদের মোটামুটি একটা আলোচনা শেষ হয়ে গেল মৌলিক সংখ্যার উপরে। তাহলে মৌলিক সংখ্যা যদি থাকে তাহলে মৌলিক সংখ্যার পরে আরেকটা সংখ্যা জানি, যেমন আমরা জানি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ যেগুলো মৌলিক পদার্থের বিপরীত পদার্থ কি? যৌগিক পদার্থ। তাহলে মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যার আরেকটা বিপরীত যে সংখ্যাটা সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে? তাহলে পর বিপরীত সংখ্যাটা কি বলে যেতেছি আমরা? যৌগিক সংখ্যা। যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলা হয়, তাই না? বা কৃত্রিম সংখ্যাও বলা হয়। স্বাভাবিকভাবে আমরা দেখছি যে মৌলিক সংখ্যা যেগুলো সংখ্যার শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নেই সেগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা তার মানে বোঝা যাচ্ছে এটা এক বা একাধিক কি থাকবে, আলাদা দুই বা ততোধিক কি থাকবে, আলাদা কিন্তু আলাদা আলাদা উৎপাদক থাকবে। আমরা সবাই স্বাভাবিকভাবে জানি যেগুলো সংখ্যাকে ভাগ করা যায় 2 না সরি 4 6 8 10 এরকম যেগুলো সংখ্যা আছে সেগুলোকে মৌলিক বা কৃত্রিম সংখ্যা বলা হয়, যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলা হয়। এখন এখানে যৌগিক বা কৃত্রিম সংখ্যার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে যোগসিদ্ধ। যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার, ঠিক আছে? কি বললাম? একটা তো যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বার, তাহলে কি? এই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বারটা কি। যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বার হচ্ছে যে সংখ্যা থাকবে, কি বললাম, যে কোনো একটা সংখ্যা থাকলো পরীক্ষায় আসলো যে নিচের কোনটি যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বার। এখন আপনাদের অনেকে মনে হতে পারে পারফেক্ট নাম্বার আবার কি, সঠিক সংখ্যাটা কি? সঠিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার উৎপাদক বা গুণনীয়, মানে যে যে সংখ্যাতে ভাগ করা যায় সেটা 100 হতে হবে। যে যে সংখ্যাতে ভাগ করা যায় সেগুলো সংখ্যার যোগফল যদি ওই সংখ্যায় আসে তাহলে সেটা হবে পারফেক্ট নাম্বার। বুঝতে পেরেছেন? আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন 6টা কি বলা হচ্ছে, এটা একটা যোগসিদ্ধ নাম্বার বা পারফেক্ট নাম্বার। 6 কে কি কি দিয়ে ভাগ করা যায় দেখেন তো। 6 কে ভাগ করা যাচ্ছে 1, 6 কে ভাগ করা যাচ্ছে 2, 6 কে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে। 6 কে আবার 6 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 6 এর একটা পারফেক্ট যে উৎপাদক তা কিন্তু নয়। প্রকৃত যেগুলো উৎপাদক থাকবে, প্রকৃত উৎপাদক মানে কি, ওই সংখ্যা ছাড়া যে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যা ছাড়া সেগুলো সংখ্যাকে বলা হচ্ছে প্রকৃত উৎপাদক বা প্রকৃত গুণনীয়ক বলা হয়। তাহলে আমরা দেখতেছি 1 2 এবং 3 এই সংখ্যা দিয়ে 6 কে ভাগ করা যায়। 1 2 এবং 3 দিয়ে যদি 6 কে ভাগ করা যায়, এই তিনটা যোগফল কত হয় দেখেন তো। এই তিনটা যোগফল কিন্তু এই 6ই আসতেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে 6 হচ্ছে একটা যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বার। আমি কি বুঝাতে পেরেছি? 6 তাহলে কি যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বার। তার মানে যে সংখ্যার উৎপাদক ওই সংখ্যা ছাড়া আরো যে যে উৎপাদক থাকবে সেগুলো যোগ করার পরে যদি ওই সংখ্যায় পাওয়া যায় তাহলে সেটা হবে যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বার। এখন সংজ্ঞার আলোচনার মধ্যে আমরা আরেকটা দুটো জিনিস আলোচনা করব, তাহলে আমাদের এই আলোচনাটা মোটামুটি শেষ হবে। এরপর আমরা সরাসরি বিভিন্ন প্রশ্নে চলে যাব। এরপর আমরা যেটা এখন আসি সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ আর একটা আছে অমূলদ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আমাদেরকে কি জানতে হবে। মূলদ সংখ্যা ইংরেজি আমরা সাধারণত জানি কি রেশনাল, আর অমূলদ সংখ্যা হচ্ছে ইরেশনাল, এটা আমরা জানি। তো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা তাহলে আমরা কি জানি? আমরা বইয়ের ভাষায় আমরা সাধারণত মুখস্থ আমরা বলতে পারি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা কিন্তু হলো, এটা যদি হয় অনেক সময় আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না যে p/q আকারে প্রকাশ করা যায়, এটা আবার কি, p কি q কি, অনেকটা কিন্তু আমাদের একটু প্যাচ লাগে। তো আমরা সেই জিনিসটা একটু দেখব, সহজভাবে করার চিন্তা করব যে আমরা মূলদ সংখ্যাটা p/q আকারে প্রকাশ করা যায়। তার মানে হচ্ছে p/q একটা ভগ্নাংশ, তার মানে সঠিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা বলতেছে। এবং সেখানে অবশ্যই হতে হবে q কিন্তু শূন্য হচ্ছে বড় বলতে হবে। এখানে কিন্তু বইয়ের ভাষায় আমরা কি দেখছি, p/q আকারে প্রকাশ করা যাবে, q অবশ্যই শূন্য হচ্ছে বড় হবে। কারণ আমরা জানি যে এই যে হর, এই হরটা কখনোই শূন্য হতে পারে না, হর কখনো শূন্য হবে না, অতএব এটা শূন্য হচ্ছে বড় বলতেছে। তা আমরা এই বইয়ের ভাষায় না গিয়ে আমরা একটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করি। বইয়ের ভাষা না গিয়ে আমি সহজভাবে বোঝার চেষ্টা করি যে মূল সংখ্যা তাহলে কি, সকল পূর্ণ সংখ্যা, সকল কি পূর্ণ সংখ্যা কি হবে, সকল পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা।
সকল পূর্ণ সংখ্যা যেগুলো আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলো অবশ্যই কি হবে, মূলদ সংখ্যা হবে। এক, এরপরে কি আছে, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা বলতে বোঝাচ্ছে যেমন ধরেন 3, 3 এর পরে ধরেন 4, 5, 7, 1, 2 এতটুকু আছে, আর নাই। তার মানে সসীম এই পর্যন্ত মান আছে, এরপর আর মান আমরা পাচ্ছি না, অর্থাৎ সসীম যেটা মিলে গেছে এটা তাহলে কি হবে, একটা মূলদ সংখ্যা বলা হয়, সসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম যে সকল পূর্ণ সংখ্যা, সকল সসীম দশমিক সংখ্যা। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আবৃতীয় দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা, তাহলে আবৃত দশমিক সংখ্যা কি, আবৃত দশমিক সংখ্যা ধরেন 3, 3, 3, 3 এরকম আসতেছে। তো এরকম যদি আসতেই থাকে এবং এটা ধরেন আজীবন আসতে থাকবে, তাহলে একই সংখ্যা যদি বারবার আসে তাহলে সেটাকে কিন্তু আমরা সসীমই বলতে পারি। সেটা আমরা কিভাবে লিখতে পারি, পৌনঃপুনিক হিসাবে লিখতে পারি। তার মানে আবৃত দশমিক সংখ্যা যদি বলা হয় তাহলে 3.3 তার উপর পৌনঃপুনিক, অর্থাৎ এটা কি হবে, একটা মূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যার এগুলো জিনিস আমরা বুঝলাম। এখন এই যে p/q আকারে যদি আমরা বলি, এরকম করে বলি যে একটা ভগ্নাংশ দেখে কিন্তু আমি সহজে বুঝতে পারবো না যে এটা আসলে মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। কারণ ভগ্নাংশকে যদি আমি দশমিকে করতে চাই, দেখবো যেগুলো কিছু কিছু ভগ্নাংশ আছে যেগুলো মান আজীবনে শেষ করা সম্ভব নয়, তাহলে সেগুলো কিন্তু মূলদ হবে না, সেগুলো হবে অমূলদ সংখ্যা। তাহলে এখন অমূলদ সংখ্যা কি, মনে রাখেন অমূলদ সংখ্যা হচ্ছে √ মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলো যদি বর্গমূল নিই তাহলে সেটা হবে কি, একটা অমূলদ সংখ্যা। ভালো করে মনে রাখেন যে যেগুলো মৌলিক সংখ্যা নিই সেগুলো, তাহলে অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, ঠিক আছে। আরেকটা আছে পায়ের মান যেটা, সেটা কিন্তু অমূলদ সংখ্যা। এবং আরেকটা আছে এর মান হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলো আমরা উচ্চতর এতে আমরা দেখব, কিন্তু পায়ের মান 3.1416 এরকম কিন্তু হাজার হাজার মান আসতেই থাকবে। পায়ের মান কিন্তু সারা জীবন গুনলেও শেষ করা সম্ভব নয়, অতএব এটা কিন্তু কি আসবে, অমূলদ সংখ্যা, কারণ এটা অসীম পর্যন্ত মান চলে আসছে। আর কোন একটা দশমিক দিয়ে যদি বলা, ভগ্নাংশ দিয়ে যদি আমি বলি, তাহলে এটা কি মূলদ না অমূলদ। যেমন ধরেন 1/3, এটা আমি ভাগ করলাম 1/3, এটা যদি আমি ভাগ করে দিই 1/3, তাহলে এটার মান কত আসতে পারে, তাই না? এটার মান কত আসতে পারে দেখেন, আমি যদি এটা ভাগ করি 3 দিয়ে 1 কে ভাগ করি, তাহলে 3 প্রথমে যাচ্ছে না, তাহলে দশমিক দিলাম, দশমিক নিয়ে শূন্য দিলাম, তারপরে 3 যাচ্ছে, 9 যাচ্ছে, আবার 1, তারপর আরেকটা শূন্য, আবার 3, আবার 9, আবার 1, আরেকটা শূন্য, আবার 3। এরকম কিন্তু আজীবন আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এরকম যদি আজীবন আসতেই থাকে তাহলে সেটা কিন্তু কখনোই কি হতে পারে না, একই সংখ্যা যেহেতু আসে, কারণ 0.3 এরকম কিন্তু আমি দিতে পারি, তার মানে তখন সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা এরকম যদি একটা ভগ্নাংশ আমরা চিন্তা করি, অমূলদ সংখ্যার ক্ষেত্রে যেমন আমরা যদি দেখতে পারি 3, 4, হ্যাঁ 3.4, সরি 1, 3 তো হলো, এটা আমরা মূলদ সংখ্যা পেলাম। অমূলদ সংখ্যা যদি এরকম করে আমরা কোনো একটা ভগ্নাংশ ভাগ করি, ভাগ করার পরে যদি দেখি যে সেটার মান আসতেই আছে, এরকম পৌনঃপুনিক আসে না, তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে √ তারপর মৌলিক সংখ্যা কোনগুলো আমরা জানি, মৌলিক সংখ্যা যেমন 2, আবার যদি হয় 3, তাহলে এগুলো সবগুলো মান আসবে কি, অমূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি মূলদ এবং অমূলদ সংখ্যা মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা। মূলদ এবং অমূলদ সংখ্যা কি, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। মূলদ এবং অমূলদ সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বিভিন্ন সময় আসে। আমি কয়েকটা এই যে অমূলদ সংখ্যার কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের মুখে মুখে বলি, একটু মনে রাখেন। সেটা হচ্ছে মৌলিক সংখ্যার বর্গ, বা শুধু আমি বর্গ কিন্তু না, মৌলিক সংখ্যা যদি ঘন করা হয়, ঘনমূল যদি বের করা হয়, বর্গমূল বা ঘনমূল বের করা হয় মৌলিক সংখ্যা, তাহলে সেটা আসবে কি, সেটাও একটা অমূলদ সংখ্যা আসবে। এরপরে অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো কিন্তু কি আসে, অমূলদ সংখ্যা, যদি না সেটা একই রকম অমূলদ সংখ্যা না হয়। যেমন ধরেন √2 গুণন √2, এটা হচ্ছে অমূলদ, এটা হচ্ছে অমূলদ। তাহলে এই দুটাই কি একই রকম না, এই দুটো একই রকম, তাই একই রকম অমূলদ সংখ্যা যদি গুণফল, তাহলে সেটা আসবে মূলদ সংখ্যা আসবে। এটা সমান কত হয়, এটা সমান 2 হয়, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা আসবে। কিন্তু এছাড়া যদি অন্য মূলদ সংখ্যা আসে তাহলে কিন্তু সেটা হবে না। যেমন √2 গুণন √2, √3,
√2 গুণন √3 এটা যদি হয় তাহলে এটা দুটোই অমূলদ সংখ্যা কিন্তু দুটো আলাদা আলাদা, অতএব এটা আসবে অমূলদই আসবে। তার মানে অমূলদ সংখ্যা যদি একই রকম অমূলদ সংখ্যা গুণফল হয় তাহলে সেটা মূলদ আসবে, কিন্তু অমূলদ হলে সবগুলো অমূলদই আসবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা, যে কোনটা কি সংজ্ঞা, যে বিষয়গুলো সেগুলো আলোচনা আমি করলাম। এখন আমরা যাব কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করতে যাব, ঠিক আছে? তো চলেন আমরা একটু কিছু গুরুত্বপূর্ণ কিছু একটা অঙ্ক করি, তাহলে আমরা এখানে বিষয়টা বুঝতে পারবো। এখানে 1 নম্বর যে একটা অঙ্ক আমি যেটা করাবো, আমি একটা শীট থেকে আমি কিছু অঙ্ক বিভিন্ন সালে যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো আমি কিছু কয়েকটা অঙ্ক করাবো আপনাদেরকে, এবং আশা করি এই অঙ্কগুলো আপনারা বুঝতে পারবেন এবং এই সম্পর্কিত বাস্তব সংখ্যা সম্পর্কিত সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু শর্ট টেকনিক শেখাবো এবং কিছু শর্ট টেকনিক আবার এমন আপনারা চিন্তা করবেন না যে প্রতিটা অঙ্কেরই শর্ট টেকনিক খুঁজতে যাবেন না, প্রতিটা অঙ্কের শর্ট টেকনিক খুঁজতে গেলে কিন্তু বিপদ আছে, মনে থাকবে না এগুলো। আপনারা নিজেরাই বেশি বেশি অঙ্ক করুন, বেশি বেশি প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন একটা সময় কি আসবে, নিজেদের মাথা থেকেই কিন্তু বিভিন্ন টেকনিক বের হয়ে আসবে, তখন কিন্তু আপনারা নিজেরা সহজভাবে করতে পারবেন। কিন্তু আমরা অনেক সময় করি কি, বিভিন্ন শর্ট টেকনিকের কি বই আছে, কোথায় কি আছে, এই জিনিস খোঁজা বের করি, এই জন্য চিন্তা করতে গিয়ে আস্তে আস্তে আমাদের মাথা আউলে যায় এবং পরীক্ষা হলে গিয়ে কিচ্ছু মনে থাকে না, এই ওটা কি মনে করছিলাম, ওটা কি মনে করছিলাম, এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু করা যাবে না। তো যাই হোক, আমরা এখন তাহলে একটু দেখি যে অঙ্কগুলো আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি খালি দ্রুত কিছু কয়েকটা অঙ্ক করাই। কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে, তার মানে বলছি কি, কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল কত হবে? যোগফল বলছে 14 হবে। তার মানে সংখ্যাটি কত? এটা কিন্তু খুব ইজি। সংখ্যাটি কত? এটা কিন্তু খুব ইজি, যে কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হবে। সংখ্যাটি কত? এখন দেখেন 9 এর সাথে কত যোগ করলে 14 হয়? 9 এর সাথে আমরা সবাই জানি 9 এর সাথে 5 যোগ করলে হয় 14। তাহলে 5 কোন সংখ্যার বর্গমূল? কোন সংখ্যার বর্গমূল? 5 যে সংখ্যার বর্গ। 5 এর বর্গ কত হবে? 5 এর বর্গ যেটা হবে সেই সংখ্যার বর্গমূলই কত? 5 হবে, তাই না? তার মানে সেভাবে কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হবে। তার মানে 9 এর সাথে 5 যোগ করলে 14 হয়। তাহলে 5 এর বর্গ কত? 5 এর বর্গ হচ্ছে 25। অর্থাৎ 25 হবে এটা উত্তর। সংখ্যাটি কত? 25। এটা কিন্তু খুব দ্রুত শর্টকাটে আমরা মানে খুব টেকনিক্যালি দ্রুত করতে পারি, ঠিক আছে? এটা আমাদের করতে হবে না। কিভাবে আমরা করি সাধারণত, যেন লিখতে চাই কিভাবে, এরকম যে কোন সংখ্যার বর্গমূল, মানে আমি একটা সংখ্যা ধরে নিলাম x, তাহলে x এর বর্গমূল হচ্ছে এটা, এটার সাথে 9 যোগ করলাম 9, এটার সাথে 9 যোগ করলে হয় 14। তাহলে √x, ওটা যদি আমি পার করে দিই তাহলে হচ্ছে 5। এখন যদি বর্গ করে দিই √x² = 5², তাহলে x এর মান আসছে 25, তাই না? তাহলে x এর মান আসলো 25। সেটা আমরা যদি এইভাবে করতে পারি, সংখ্যাটি কত এইভাবে আমরা বের করলাম এটা। এখন কোন সংখ্যার বর্গমূল, কিন্তু এটা আমরা এইভাবে বের করতে গেলে অন্তত হলেও 2-3 সেকেন্ড হলেও কিংবা 4-5 সেকেন্ড 10 সেকেন্ড হলেও তো বেশি সময় লাগছে। তো পরীক্ষার হলে কিন্তু এত সময় আপনি ওইভাবে পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? পরীক্ষার হলে যেহেতু আপনি অত সময় পাবেন না, আপনাকে টেকনিক্যালি বের করতে হবে। কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল কত হবে? 14 হবে। এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। এরপরে একটা প্রশ্ন আছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? সেটা আমরা অলরেডি করেছি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। তার আগে আপনাদেরকে একটা বর্গের কিছু একটা টেকনিক শেখাই। সহজে ধরেন বর্গ আমরা কিভাবে বের করতে পারি, সহজে মানে খুব দ্রুত সহজে আমরা বর্গ কত বের করতে পারি, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের কিছু টেকনিক শেখায়। যেমন আমি ধরলাম 5 এর বর্গ করলাম 5 এর 5² হচ্ছে 25, খুব দ্রুত করতে পারলাম। কিন্তু আপনাকে দিয়ে রাখলো 48, এটার বর্গ কত হবে? আপনাকে দিয়ে রাখলো, তাই না? এটার বর্গ কত হবে? দেখেন এগুলোর ক্ষেত্রে খুব সংক্ষেপে কিছু জিনিস আছে, সেগুলো আপনারা বের করার চেষ্টা করবেন। এটার বর্গ কত হবে? দেখেন আমি যদি একবার সরাসরি করি, আপনারা হিসাব করে দেখেন, এটা বর্গ কত। আমি কিন্তু এটা মুখস্থ বললাম তা কিন্তু না, এটা কিন্তু আমি মুখস্থ বলিনি, এটা কিন্তু আমি টেকনিক্যালি বের করছি। এটা 2304, বুঝতে পারছেন? একবারে দ্রুত বললাম। আবার এরকম যদি হয় 97 এর বর্গ কত? আপনাকে বলছে 97 এর বর্গ কত, তাহলে 97 এর বর্গ কত হবে সেটাও আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। আমরা এগুলো টেকনিক কিছু শিখি। তাহলে প্রথমে আমরা যে টেকনিকটা শিখবো সেটাতে সবকিছুকেই করা যায় সেটা আমরা দেখি। অন্তত একটু হলেও সময় কম লাগবে।
আমি যেটা বলছি সেটা বর্গ বের করো, সহজ বের করো, এবং সেটা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত, এর এর উপরের কিন্তু বলিনি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ, সেগুলো কিভাবে সহজে আমরা করতে পারি। 97 এর বর্গ একসাথে কিন্তু আমরা বলতে পারতেছি না যে কত হবে, কিন্তু আমরা কিন্তু 9 এর বর্গ বলতে পারি, তাই না? 9 এর বর্গ কত সেটা আমরা বলতে পারি না? 7 এর বর্গ কত সেটাও কিন্তু আমরা সহজেই বলতে পারি। 9 এর বর্গ কত? 9 এর বর্গ হচ্ছে 81। 7 এর বর্গ কত? 7 এর বর্গ হচ্ছে 49। এটা কিন্তু আমরা জানি। 9 এর বর্গ হচ্ছে 81, 81, ঠিক আছে। আর 7 এর বর্গ হচ্ছে 49, 7 স্কয়ার 7 সাথে 49। এখন আমরা কি করব, এই দুটো হলো, এই যে জিনিস দুটো আছে, হ্যাঁ এই যে 9 97, হ্যাঁ এই দুটো যে জিনিসটা আছে, এই দুটো আমি কি করব, সরি আমার একটা তুমি ক্যালকুলেটর করলে আরো একটু সুবিধা হতো আমাদের গুণ করে দিতে। এই দুটো আমি গুণ করব, গুণ করে এই 9 এর সাথে কত হচ্ছে, 7 9 কত হয়, 7 9 হচ্ছে 8, 21, 6 9, হ্যাঁ 39, 7 9 হচ্ছে 72, 72 দোকানে কত হয় 144, তাই না? 144 হবে, দেখেন 72 দোকান হবে 144। তাহলে হচ্ছে 97 যদি আমি যদি চিন্তা করি, তাহলে এখানে যে মান হবে, যে এই দুটো গুণ করার পরে, এই দুটো গুণ করার পরে, এই দুটো গুণ করার পরে তার সাথে স্কয়ার করব, তার সাথে স্কয়ার করব, যেমন এটা যেহেতু বর্গ, এটা যেহেতু বর্গ বলছে, তো আমরা এই দুটো গুণ করলে কত হচ্ছে, 7 9, সরি 7 9 কত হয়, 7 9 63 হয়, 63 দুগুণ কত হয়, 7 9 63, 126 হচ্ছে, 63 দুগুণ 126 না, 63 126, হ্যাঁ এইভাবে করো। এরপরে যোগ করে যেটা আসবে সেটার মান কিন্তু আপনার হয়ে যাবে 83, 84, সরি এটা মানে ভুল হয়ে গেল আর কি, বুঝছেন? আমি একটু আরেকটু চেষ্টা করতেছি, এটা ভুল হয়ে গেল মনে হয়, এটা একটু মনে ভুল হলো। আমার কাছে ক্যালকুলেটর থাকলে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে পারতাম। আচ্ছা আমি তার আগে আরেকটা জিনিস শিখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দেখেন যেমন 41 থেকে 59, এই যে কিছুক্ষণ আগে আমি যেটা লিখলাম যে 48 এর বর্গ কত সেটা আমি সহজে বলছিলাম, যে 48 এর বর্গ আমি সরাসরি করছিলাম 23 4, এটা বলছিলাম, তাই না? তাহলে এটা কিভাবে হলো সেটা একটু দেখেন আপনারা। মনে রাখবেন যে 50 এর চেয়ে আমি এই কটা সংখ্যা কিন্তু 41 থেকে 59, এই শর্ট টেকনিকটা আপনারা মনে রাখবেন, এটা যে 41 থেকে 59 পর্যন্ত যদি আসে, যেন আমি খুব সহজে দ্রুত কিভাবে করতে পারি। তাহলে সেটা আমি করার জন্য আমাকে যেটা করতে হবে, যে 41 থেকে 48 যেটাই বলুক না কেন, সেই সংখ্যাটা দেখতে হবে যে 50 এর চেয়ে কত বেশি বা কম। কি বললাম, সেই সংখ্যাটা 50 এর চেয়ে কত বেশি বা কম। যত বেশি হবে 25, আরেকটা কত সংখ্যাটা মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে 25। এই সংখ্যাটা মনে রাখতে হবে, সেই সংখ্যাটা যত বেশি বা কম হবে সেটা 25 এর সাথে যোগ বা বিয়োগ করতে হবে, 25 এর সাথে সেটা যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখেন 48 বলছি আমি, 48 50 এর চেয়ে কত কম, 48 50 এর চেয়ে 2 কম। তার মানে 25 এর চেয়ে আমি যদি 2 বিয়োগ করি তাহলে হবে 23। দেখেন 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23। সবগুলো 25 এর সাথে কল্পনা পাবেন। এরপর আবার যদি আমি চিন্তা করি, কি চিন্তা করি, যে 48 এর সাথে 2 কম, তাহলে 2 এর স্কয়ার কত, যত কম হবে তার স্কয়ার কত, তার স্কয়ার হচ্ছে 4। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি বর্গ করার পরে, এখানে বর্গ করার পরে সেটা যদি এক অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে তার সামনে একটা শূন্য বসাই দেবেন, তাহলে এটা হবে 23 4। তাহলে এই দুটো সংখ্যা মিলে যেটা হবে সেটা হচ্ছে 23 4, সেটা হচ্ছে 48 এর বর্গ। আমি এখানে আরেকটা জিনিস সহজভাবে করতে পারি, সেটা হচ্ছে যেমন 57, ঠিক আছে? 57 এর বর্গ কত হবে, 57 এর বর্গ, তাহলে এইভাবে যদি আমি দ্রুত করতে পারি, 57টা 50 এর চেয়ে কত বড়, 57 50 এর চেয়ে 7 বেশি। তাহলে আমি কি করব, 25 এর সাথে 7 যোগ করব, 25 এর সাথে 7 যোগ করলে হয় 32, ঠিক আছে? কত বেশি, 7 বেশি। তা 7 এর বর্গ কত, 7 এর বর্গ হচ্ছে 49, তাহলে 32 49, এটা হবে 57 এর বর্গ। আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে শর্ট করলে অন্তত একটু হলেও সময় কিন্তু কম লাগে। যাই হোক, আমরা একটু বর্গের ভিতরে যেটা থাকলো সেটা আপনারা একটু দেখবেন। আমরা দ্রুত কয়েকটা অঙ্ক দেখতে যাই। এখানে আরেকটা অঙ্ক আছে, যেটা একটি সংখ্যা কি বলছে, 650 থেকে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে
তত ছোট ছোট সংখ্যাটি কত? সংখ্যাটি কত? তাহলে এখানে দেখেন একটি সংখ্যা বলতে 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আসলে অঙ্কগুলো আমাকে আবার লিখতে হচ্ছে, তারপর আমাকে করতে হচ্ছে, এজন্য একটু সময় লাগতেছে। ঠিক আছে? তো একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। একটা জিনিস মনে রাখবেন, যত বড় তত ছোট এরকম কথা যদি লেখা থাকে, কিংবা যত টাকা বেশি যত টাকা কম এরকম যদি কথা লেখা থাকে, এত কথা এটা যদি লেখা থাকে, একটি সংখ্যা 650 থেকে বড় এবং 820 থেকে তত ছোট, এই সংখ্যাটি যদি এরকম বের করতে বলে আমাদেরকে, তাহলে আমরা কি করতে পারি? মনে রাখবেন যে যত বড় এবং তত ছোট এরকম যে বিষয়টা থাকলে, যে দুটি সংখ্যা থাকবে এই দুটি সংখ্যার যোগফল করে 2 দিয়ে ভাগ করবেন। সিম্পল। তার মানে 650 কে আমি যদি 820 যোগ করি ভাগ 2 হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 0057 614 2, তার মানে হয় 735 হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। সেটা কি বললাম, যে একটি সংখ্যা এত থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এটা আমরা কি করব, এরকম থাকলে যে দুটি সংখ্যা থাকবে এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, শেষ। এখন যদি বলা হয় একটি সংখ্যা আমি একটি ঘড়ি কিংবা একটি দ্রব্য এত টাকা, যত টাকা আমি কিনেছি কিংবা যত বেশি টাকা কিনেছি তত কম টাকায় বিক্রি করেছি, ঠিক আছে? একই রকম যত তত এরকম যদি থাকে, কিংবা বিক্রয় মূল্য থেকে 100 বেশি ক্রয় মূল্য থেকে এত কম, তাহলে এরকম যদি হয় তাহলে সেটা কি হবে, সেই সংখ্যাটার ক্রয় মূল্য কত, কিংবা লাভ, যত লাভ হয়েছে তত ক্ষতি হয়েছে, এরকম যদি লেখা থাকে, তার মানে যত তত যত যেটা থাকবে তখনই আমি সেই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমার উত্তরটা চলে আসবে। আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেটা আমরা দেখি। এখানে একটা জিনিস আছে যে নিচের কোনটি ক্রোমোজোমটি সহমৌলিক, যেটা আমরা মোটামুটি করাইছি। যেমন এখানে ধরেন কোনটি সহমৌলিক, এখানে উদাহরণ আপনারা সহজে বলতে পারবেন। আমি কিছুক্ষণ আগে যেহেতু সহমৌলিকের পড়ালাম, অর্থাৎ সহমৌলিকটা আপনি বুঝতে পারবেন কোনটি সহমৌলিক। তাহলে কোনটি যদি সহমৌলিকের কথা বলা হয়, তাহলে এখানে ধরেন 1 নম্বর দেওয়া আছে 4 6, 2 নম্বর দেওয়া আছে 6 9, গ নম্বর দেওয়া আছে 9 12, আর ঘ নম্বর দেওয়া আছে কত, 12 এবং 17। তাহলে দেখেন 4 6 6 9 9 12 এবং 12 এবং 17, এটা কিন্তু সহমৌলিক সংখ্যা। যদি আমি চিন্তা করি, তাহলে এক্ষেত্রে সহমৌলিক তাহলে কোনটা হবে? আমরা জানি সহমৌলিকটা সাধারণত যে দুটি সংখ্যার এক ছাড়া কোনো উৎপাদক নাই সেটা হবে। তার মানে আপনারা হিসাব করে দেখেন, এটা হচ্ছে কিন্তু সহমৌলিক সংখ্যা। ঠিক আছে? বুঝতে পেরেছেন আশা করি যে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তাহলে এইভাবে সহমৌলিক সংখ্যাটা আমরা এখানে এই অঙ্কটা আমরা করতে পারলাম। এরপরে যেটা একটা জিনিস বলা আছে যে 0 1 2 3, এই চারটি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বা বিয়োগফল যেটাই চাক না কেন সেটা আপনারা বের করতে পারবেন। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? বৃহত্তম সংখ্যা, এটা যদি বৃহত্তম সংখ্যা বের করি, বৃহত্তম সংখ্যা কত কি বড় থেকে ছোট আসবে, তাই না? 3 2 1 0, সবচেয়ে বড় যে সংখ্যা আসবে সেটা সামনে আসবে। আর ক্ষুদ্রতম যদি আসে, ক্ষুদ্রতম ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে ক্ষুদ্রতম হলে কি হবে? সবচেয়ে ছোট সংখ্যা কত? 0, তাই না? কিন্তু 0 কিন্তু আমি প্রথমে একটা অঙ্কের কথা বলছিলাম, 0 কিন্তু একটা হেল্পিং নাম্বার। 0 কিন্তু প্রকৃত যে সংখ্যাটা সেটা অঙ্কটা বলা যাবে না, পারফেক্ট অঙ্ক বলা যাবে না। 0 যদি হেল্পিং নাম্বার, তো 0 দিয়ে আমি শুরু করতে পারবো না। তার মানে 0 ছাড়া আর কোন সবচেয়ে ছোট যে সংখ্যাটা থাকবে সেটা হবে। তার মানে 1 আসবে, 1 এর পরে তারপরে 0, তারপরে হচ্ছে 2 এবং 3, এরপরে সেটা যোগ বিয়োগ যেটা চাপ না কেন আপনি বের করতে পারবেন। আবার যদি এরকম বলা হয় যে শুধুমাত্র বলছে 4 অঙ্কের বৃহত্তম, এগুলো আমরা সবাই জানি, 4 অঙ্কের বৃহত্তম, আবার 4 অঙ্কের ক্ষুদ্রতম, এরকম যদি সংখ্যাও চায় তাহলে আমরা কি বের করতে পারবো না? 4 অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে 4টা 9, সেটা আমরা সবাই জানি। আবার 4 অঙ্কের ক্ষুদ্রতম যদি বলা হয়, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা 1 1 লিখে 3টে শূন্য, এটা আমরা বের করতে পারি। তাহলে চারটা অঙ্ক হয়ে গেল, 1 2 3 4। এইভাবে আমরা যে কোনো কিছু বৃহত্তম ক্ষুদ্রতম আমরা এটা করতে পারি। এরপরে আমরা যেটা একটা অঙ্ক দেখব সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 189, আর দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 30। তাহলে সংখ্যা দুটি কত, তাই না? সংখ্যা দুটি কত? এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 189, আবার দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 30, এটা 301 না।
দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 30, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এই ক্ষেত্রে দেখেন যেগুলো সবচেয়ে সহজ হয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই অপশন থেকে বের করার চেষ্টা করবেন। 9 21 খ নম্বর দেওয়া আছে 7 23, আবার গ নম্বর দেওয়া আছে 8 22, ঘ নম্বর দেওয়া আছে 12 এবং 18। এখানে মজার বিষয় যে সবগুলো সংখ্যার যোগফল কিন্তু দেখেন 30, তাহলে এটা কিন্তু অপশন থেকে আমি সহজে বলতে পারবো না যে সবগুলোর যোগফল হচ্ছে 30। তাহলে সবগুলো সংখ্যার যোগফল যদি 30 হয় তাহলে এখানে আমি কোনটা গুণফল হবে 189 সেটা আমাকে বের করতে হবে। কোনটা গুণফল হবে 189? এটাও একটা শর্ট টেকনিক আপনারা খুব সহজে চিন্তা করতে পারেন। সেটা হচ্ছে কি, ধরেন আমি লাস্টের দিকে যদি চিন্তা করি, এই দুটো সংখ্যা যদি মনে মনে চিন্তা করেন, 8 দিয়ে 2 গুণ, তাই না? 8 দিয়ে 2 গুণ করলে কত হবে? 8 দুগুণ 16। তার মানে যে আমার যে একদম সর্বডানের একক স্থানীয় যে অঙ্কটা আসতেছে সেটা কিন্তু মান আসতেছে 6, কিন্তু এখানে আছে কত? 189। তার মানে এটা হবে না। এখানে যদি বলা হয় 8 দুগুণ 16, তাহলে এখানেও কিন্তু লাস্টে সর্বডানের সংখ্যা আসতেছে 6, তার মানে এখানে আছে 109, তাহলে এটা হচ্ছে না। তাহলে 3 7 টা 21 হয়, এটা সর্বডানের নাম্বার আসতেছে 1, মানে এই দুটো যদি আমি গুণ করে দেই 3 7 টা 21, 21 এর নাম সর্বডানের নাম্বার হচ্ছে 1, ঠিক আছে? 1 আসতেছে, তার মানে এটাও কিন্তু এটার মান আসতেছে না। এরপরে বলা হচ্ছে এটা কিন্তু 9 দিয়ে 1 কে গুণ করলে আসতেছে 9, তার মানে এটার মান কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, দেখেন। তার মানে আমি চিন্তা করতে পারি যে এটাই হচ্ছে সেই সংখ্যা দুটি, যেটা একটা হচ্ছে 9 এবং একটা 21, যে দুটোর গুণফল হবে 190 আবার যোগফল হবে 30। বুঝতে পেরেছেন? এখন এই জিনিসটা যদি আমি উত্তর অপশন থেকে যদি বের না করি তাহলে আমাকে কি করতে হবে? দুটি সংখ্যার গুণফল, তার মানে আমি যদি ধরে নিই একটা সংখ্যা x আর একটা সংখ্যা y যদি হয় তাহলে xy 189, আবার যোগফল বলছে 30, তাহলে যোগফল হবে x y 30। এখন সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত আমাকে বের করতে গেলে আমাকে যেটা করতে হয় x y সমান কত, এটাও আগে বের করতে হয়। এটা করলে আমি ক্যালকুলেশন করলে আমি মান বের পাওয়া যায়, ঠিক আছে? তাহলে x y মানে আমরা সাধারণত জানি x y হোল স্কয়ার ইকুয়াল টু, এটা মানে কি জানি? এটার মানে জানি হচ্ছে x y হোল স্কয়ার 4xy, এটা আমরা কিন্তু জানি, তাই না? তাহলে এখানে x y এর মান কত? x y এর মান হচ্ছে 30 স্কয়ার 4xy এর মান হচ্ছে 189, ঠিক আছে? এটার মান আমরা সবাই জানি যে এটার মান হচ্ছে 900 আর এটার মান হবে 756, বিয়োগ করলে হবে 144। দেখেন এটা বিয়োগ করলে হবে 144, তাহলে এখন ওটা যদি 142 বিয়োগ করলে যদি 144 হয় তাহলে x y সমান হবে 12। x y এর মান পাবো তখন আমি এর মান পাবো 12, কারণ বর্গমূল হয়ে গেলে 12 হবে, আর x y থাকলে হবে কত? 30। এখন এই ধরে যদি আমি ক্যালকুলেশন কাটাকুটি করি তাহলে দেখবেন 2x সমান হচ্ছে 42 হচ্ছে, x এর মান হচ্ছে 21। তাহলে একটা মান যদি আমি 21 পাই তাহলে আরেকটা হবে 9, কারণ দুটো যোগফল যেহেতু 30, তাহলে আরেকটা মান কিন্তু 9 ইজিলি পেয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে এইভাবে। তো আমি যদি এইভাবে করতে যাই তাহলে কিন্তু আমার একটু হলেও সময় কিন্তু একটু বেশি লাগতেছে, কিন্তু আমি এইভাবে করব না। আমরা যেটা করব অপশন থেকে খুব শর্টকাটে দ্রুত বের করার চেষ্টা করব, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। এরপরে যে জিনিসটা আমি দেখব সেটা হচ্ছে, ধরেন 72 এর ভাজক সংখ্যা কত? ভাজক সংখ্যা কত? কি বলছে? 72 এর ভাজক সংখ্যা কত? তার মানে 72 কে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায়, এটা 72 কে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায়। এখন হিসাব করব কি 72 কে, এটা না ছোট আছে এই জন্য হিসাব করে বের করতে পারলাম যে 72 কে সংখ্যাতে যে ভাগ করা যায় 1 2 3 4, এইভাবে আমি বের করব। এটা ছোট 72 নয় করতে পারলেন, কিন্তু আরো বড় যদি সংখ্যা যায়, যেমন 2008 এর ভাজক সংখ্যা কত, আপনি কিভাবে বের করবেন? ওইভাবে যদি করতে চান মনেও থাকবে না, হিসাবে থাকবে না, গোলমাল হয়ে যাবে। তাহলে আমরা একের ভাজক সংখ্যা কিভাবে বের করতে পারি, বা কোনো কিছু ভাজক সংখ্যা, তাহলে সেটা সরাসরি কি করব? লসাগু করে দেব। লসাগু করলে দেখেন কত আসছে, সেটা হচ্ছে 36, এটা হচ্ছে 933। এই হচ্ছে আমরা লসাগুর মান বের করতে পারলাম যে 22233। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই সংখ্যাগুলো কোনটা কত আসছে। যেমন 2 কতবার আছে দেখেন তো, 2 এর উপর কিউব, তাই না? 2 তিনটা আছে না, 1 2 3, তার মানে 2 এর উপর কিউব। আর এখানে পাইলাম কি 3 এর উপর কত? 3 এর উপর স্কয়ার। 3 পাইছি কয়টা? 3 পাইছি দুটা। 3 পাইছি কত? দুইটা। আর 2 পাইছি কত? 2 পাইছি 3। লসাগু মানে কি আমরা জানি তো। আমাদের পরবর্তী যে লেকচারটা আছে আগামী শুক্রবার সকাল 11টায় যে লেকচারটা হবে সেটা হবে এই লসাগু, গসাগু এবং ভগ্নাংশের উপরে। সেখানে আমরা লসাগু, গসাগু এবং ভগ্নাংশ খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আশা করি আপনারা সবাই সেই লেকচারটি উপভোগ করবেন। তাহলে এখানে যেটা বলা হয়েছে 3 এর উপর স্কয়ার, তাহলে আমরা দেখব যে পাওয়ার কত? পাওয়ারের সাথে 1 যোগ করব,
2 সাথে 1, এই পাওয়ারের সাথে 1 যোগ করে এই দুটো গুণ করব, শুধুমাত্র পাওয়ার, কিন্তু পাওয়ার পাওয়ার গুণ করব, তার মানে এটা কত হচ্ছে 3 × 4 আর 3, তাহলে এই দুটো গুণ করলে হয় 12। তাহলে এই 12 হবে 72 এর ভাজক সংখ্যা, তার মানে 12টি সংখ্যা দিয়ে 72 কে ভাগ করা যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আমি যেটা বললাম যে যে সংখ্যা ভাজক সংখ্যা বের করতে বলবে সেই সংখ্যা আমি কি করব, লসাগু বের করব। লসাগু বের করার পরে একটা সংখ্যা কয়বার করে পেয়েছি, যেমন 2 কত পেয়েছি, 2 পেয়েছি 3 বার, 2 পেয়েছি কতবার, 2 পেয়েছি 3 বার, এই যে 3 বার মানে পাওয়ার যেটা, আবার 3 কতবার পেয়েছি, 3 পেয়েছি 2 বার, এই পাওয়ার বিষয়টা। এই পাওয়ারের সাথে আবার 1 আমি যোগ করব, আবার এই পাওয়ার সবগুলো পাওয়ারের সাথে 1 যোগ করে সেই পাওয়ার গুণ করব, সেই পাওয়ার যদি বা গুণ করার পরে আমি যেটা পাবো সেটা হবে ভাজক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। যতগুলো আসবে এরকম ভাজক সংখ্যা সবগুলো এইভাবে আপনারা করতে পারেন। এরপরে কিছু অঙ্ক আছে যেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। যেমন একটি সংখ্যার অর্ধেক তার 1/3 থেকে 15 বেশি 17 বেশি সংখ্যাটি কত? একটি সংখ্যার অর্ধেক, তার মানে কোন সংখ্যার অর্ধেক মানে কি, আমি যদি ধরে নিই x, মানে এখানে যদি বলা প্রশ্ন লেখে কোন সংখ্যা অর্ধেক, কোন সংখ্যার অর্ধেক তার 1/3, তার 1/3 থেকে 17 বেশি সংখ্যাটি কত? সংখ্যাটি কত এই জিনিসটা বলতেছে, তাই না? যে কোন সংখ্যার অর্ধেক তার 1/3 থেকে 17 বেশি সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যার অর্ধেক, কারণ আমি যদি ধরে নিই একটা সংখ্যা x, তাহলে x এর অর্ধেক কত হবে, এটা তার 1/3 থেকে 17 বেশি। 1/3 মানে কি, এটা না, 1/3 মানে 3/1 এটা হচ্ছে 17 বেশি, তার মানে হচ্ছে 17, এই তো বিষয়টা। এখন এটা যদি আপনি এই পাশে নিয়ে আসেন x2 - x3 সমান 17, 17 যেহেতু বাংলা ইংরেজি লেখছে এগুলো, তাহলে সেখানে এখানে ইংরেজি লেখাই ভালো, 17। এখন আপনারা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে যে মানটা আসবে দেখবেন সেই মানটাই হবে সংখ্যাটি কত। ক্যালকুলেশন করে x এর মান যেটা আসবে সেটাই। এগুলো জিনিস নিজেরাই আপনারা সমীকরণ সাজিয়ে তারপরে করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আমি কিছু জিনিস, গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো অঙ্ক, এই জন্য এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন যে জিনিসটা আমি করবো সেটা হচ্ছে এখানে একটা অঙ্ক আছে 40 থেকে, যেমন আমি 40 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এখন বিয়োগফল চাক আর যোগফল চাক, যেটাই চাক না কেন আমি কি করতে পারবো, বের করতে পারবো না? 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল, যেটাই চাক না কেন। 40 এর পরে 40 এর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 41 আর সবচেয়ে বড় হচ্ছে 97। তাহলে এই দুটো যদি বলা হয় যোগফল, তাহলে আমি এই দুটো যোগ করে দেব, আর যদি বিয়োগফল তাহলে এই দুটো বিয়োগ করে দিলেই আমি যেটা মান পাবো সেটা। এখানে আরেকটা প্রশ্ন আছে, আমি দেখলাম যে আরেকটা কোন একটা পরীক্ষা আসে যে 100 থেকে 110 পর্যন্ত, 100 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আমার ওই সূত্রটি মনে আছে, আমি যে বলেছিলাম যে 101 থেকে 200 পর্যন্ত, ওটা যদি মনে থাকে তাহলে চট করে বলতে পারবেন যে 100 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 101, 103, 107 এবং 109। এরপরে একটা অঙ্ক আমি দেখলাম সেটা হচ্ছে 7, তারপরে এখানে কমা এবং এখানে কমা 343, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এই জিনিসটা যদি দেওয়া থাকে তাহলে আমাকে বলছে এটা মান এখানে কি বসবে। দেখেন এখানেও প্রশ্নবোধক চিহ্ন, এখানেও প্রশ্নবোধক চিহ্ন, দুই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে দুই জায়গায় যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে বোঝাচ্ছে একই রকম মান আসবে। আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যদি এখানে x থাকে তাহলে এখানে x হবে, তার মানে এটা যদি x হয় তাহলে এখানে হবে কি x। তাহলে আমি যদি গুণ করে দিই x² এদের 7 × 343, এটা যদি আমি গুণ করে দিই তাহলে আসে আপনার 2401, আর এখানে x², x এর মান আসবে 2401 এর যদি আমি বর্গ করি 49 আসবে, ঠিক আছে? তাহলে x এর মান পাইলাম এটা। এরকম একটা কিছু সিম্পল অঙ্কগুলো, এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন আসলে কোনটা কি ভাবে করা যায়। এরপরে একটা অঙ্ক এখানে দেখলাম যে নিচের কোনটি মূলদ সংখ্যা। আচ্ছা, এগুলো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এগুলো মোটামুটি আপনারা পারবেন, এগুলো অঙ্ক পরীক্ষায় সহজভাবে আছে যেহেতু করা যাবে, সমস্যা নেই। এখানে বলছে আরেকটা যেটা অঙ্ক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুটি
ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত হলে সংখ্যাটি কত? সংখ্যা দ্বয় ধরেন এখানে, কারণ দুটি ক্রমিক সংখ্যা বলছে না, সংখ্যা দ্বয় কত ধরেন, সংখ্যা দ্বয় কত? দেখেন এই প্রশ্ন বলা হয়েছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 79 বা 79 হলে সংখ্যা দ্বয় কত। এটা কিন্তু আমি সরাসরি কিছু লাগবে না, আমি বলে দিতে পারি একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 39, একটা হচ্ছে 40 এবং আরেকটা হচ্ছে 39। তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি এত হলে সংখ্যা দ্বয় কত হবে? আমি বলে দিলাম একটা হচ্ছে 40 একটা 39। কিভাবে? খুব দ্রুত, আমি কিন্তু অপশনও দেখা লাগবে না কিংবা সময়ও লাগবে না করার জন্য। এই ক্ষেত্রে যে জিনিসটা করবে, যদি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর চাই, বর্গের অন্তর যদি দেওয়া থাকে এত হয়, তাহলে সেই সংখ্যার সাথে 1 যোগ করবেন। তাহলে 79 সাথে 1 যোগ করলে আমি 2 দিয়ে ভাগ করবেন, তাহলে এই সংখ্যাটা যেটা পাবো সেটা হচ্ছে বড় সংখ্যা পাবো। আর ছোট সংখ্যা পাবো কি? ছোট সংখ্যা পাবো 79 বিয়োগ 1। এখান থেকে যদি আমি 2 ভাগ করি তাহলে এটা যোগ করলে হয় 80, 80 ভাগ করলে হয় 40, এটা করে 78, 78 2 ভাগ করলে হয় 39। বুঝতে পারছেন কি? আসলে খুব ইজি, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি এত দেওয়া থাকে তাহলে সংখ্যা দ্বয় কত। তাহলে বড় সংখ্যা বের করব, এটার সাথে 1 যোগ করে এটা করব, ছোট সংখ্যা বের করব এভাবে। তাহলে এরকম যদি দেওয়া থাকে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 199, তাহলে বড় সংখ্যা কত হবে? 199 বলা হচ্ছে, তাই না? তো 199 যদি বলা হয়, খুব সিম্পল, 199 হলে 199 প্লাস 1 কত হয়? 200, 200 অর্ধেক কত হচ্ছে? 100। তার মানে বড় সংখ্যা হবে 100, ছোট সংখ্যা হবে 99। তো আশা করি বুঝতে পেরেছেন যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে এইভাবে খুব দ্রুতই বের করা সম্ভব। আচ্ছা, এরপরে যে জিনিসটা বলা হচ্ছে অঙ্কটা 12 ও 96 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? দেখেন এর আগে যেটা আমরা দেখলাম যে 72 এর ভাজক সংখ্যা কতটি বলছে সেটা, তাই না? 72 এর ভাজক সংখ্যা। আর এখানে বলছে 12 এবং 96 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা কতটি আছে। তাহলে সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি 4 দ্বারা ভাগ করা যাবে সংখ্যা কি কি? 12 থেকে 96 পর্যন্ত। এটা দুই ভাবে করা যায়। এক হচ্ছে 1 থেকে 96 পর্যন্ত, 1 থেকে 96 পর্যন্ত সংখ্যা, সেটা আমরা করতে পারি। 1 থেকে 96 পর্যন্ত মোট সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে আমরা বের করতে পারবো যে আসলে এখানে কতটি সংখ্যা আছে। 1 থেকে 96 পর্যন্ত 4 দিয়ে ভাগ করলে দেখেন কত হয়? 96 ভাগ 4 সমান আসে কত আছে? 24 হয়। 96 ভাগ 4, তাহলে এটা কিন্তু বলছি 1 থেকে 96। প্রশ্নে ধরেন আমরা 12 থেকে 96 এটা নাও থাকতে পারে, যদি সরাসরি বলে দেয় যে 1 থেকে 96 পর্যন্ত কতটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি। তাহলে 1 থেকে 96 পর্যন্ত যদি হয় তাহলে 96 ভাগ 4 হবে, তাহলে 96 ভাগ 4 সমান হচ্ছে 24। 96 ভাগ 4 সমান হচ্ছে কত? 24। 96 ভাগ 4 সমান হচ্ছে 24। তাহলে 24 যদি হয় তাহলে এটা কিন্তু আমরা বলা আছে 1 থেকে 96 পর্যন্ত, কিন্তু আমাকে 1 থেকে 12 পর্যন্ত তো তাহলে আছে, তাই না? তাহলে 1 থেকে 12 পর্যন্ত কতটি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা ভাগ করা যায়? 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাকে যতগুলো আছে সেগুলো যতগুলো ভাগ করা যায় সেটা হচ্ছে, যেমন ধরেন 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে 12 ভাগ 4, তার মানে 3টি সংখ্যা আছে। কয়টি সংখ্যা আছে? 3টি সংখ্যা। কিন্তু এখানে বলছে 12 এবং 96 এর মধ্যে, তার মানে 12টা যদি আমাকে ধরতে হয় 12 থেকে 96 পর্যন্ত এর মধ্যে সবকিছু সংখ্যা ধরতে হবে। তাহলে এখানে 3টি কি কি সংখ্যা ভাগ করা যায় দেখুন, 4, 8 আর 12। তাহলে 12 যদি এর মধ্যে চলে যায় তাহলে আমি এখানে পাচ্ছি কয়টা? যে মাত্র পাচ্ছি 2টি। তার মানে এই দুটি সংখ্যা যদি আমি 24 থেকে বিয়োগ করি তাহলে হবে 22টি। তার মানে ওই 22টি সংখ্যাটা হচ্ছে যে 12 এবং 96 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দেই, আরেকটা অঙ্ক করে, তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে। যেমন ধরেন 5 ও 95 এর মধ্যে 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? বিভাজ্য সংখ্যা কতটি? এখানে 3 ও 5 বলতে বোঝাচ্ছে কিন্তু 3 ও 5 মানে একই সংখ্যা, যেগুলো সংখ্যা থাকবে যেটাকে 3 দিয়ে ভাগ করা যাবে 5 দিয়ে ভাগ করা যাবে, এমন নয় যে 3 দিয়ে যেগুলো ভাগ করা যাবে সেগুলো আলাদা আর 5 দিয়ে যেগুলো ভাগ করা যাবে সেগুলো আলাদা। এটা কিন্তু এরকম বিষয় না। এখানে বলছে যে এত এর মধ্যে
3 এবং 3 এবং 5 3 এবং 5 3 এবং 5 দ্বারা বিভাজ্য যেগুলো সংখ্যাগুলো সবগুলোই সংখ্যা বলা হচ্ছে 3 এবং 5। তাহলে 5 এবং 95 এর মধ্যে মোট সংখ্যা কতটি আছে? 95 বিয়োগ 5 তার মানে আছে 90টি সংখ্যা আছে। 95 থেকে তাহলে 5 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 90টি সংখ্যা আছে। 90টি যদি সংখ্যা থাকে, 90টি যদি সংখ্যা থাকে তাহলে দেখেন 3 এবং 5 এর লসাগু কত? 3 5 এর লসাগু কত হচ্ছে? 3 5 লসাগু হচ্ছে 15, 3 5 15। তাহলে 15 দিয়ে 90 কে ভাগ করতে হবে, 15 দিয়ে 90 কে ভাগ করতে হবে। 15 দিয়ে যদি 90 কে ভাগ করি হবে 6। তার মানে এই যে 6 সংখ্যাটি পেলাম, এই 6টি সংখ্যা আছে 5 থেকে 95 এর মধ্যে 6টি সংখ্যা আছে যেগুলোকে 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। আমার কথা বুঝতে পেরেছেন? 3 দিয়ে এবং 5 দিয়ে। যদি শুধুমাত্র বলতো 3 দিয়ে ভাগ যায় সংখ্যা কতটি, তার মানে আমি কি করতাম? শুধুমাত্র 5 থেকে 95 যে সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে কিন্তু হয়ে যেত। 3 দিয়ে ভাগ যায় কতগুলো? কিন্তু এখানে যেহেতু বলছে 3 এবং 5 দুটো দিয়ে ভাগ যায়, তখন এই ক্ষেত্রে অবশ্যই দুটোর সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে এইভাবে যদি আমি এর আগে যেটা করলাম যে 4 থেকে 96 পর্যন্ত, সরি 12 থেকে 96 পর্যন্ত, 12 থেকে 96 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য, সেটাও কিন্তু এইভাবে করা যায়। তা 96 থেকে যদি আমি 12 বিয়োগ করি কত হয়? 96 থেকে 12 বিয়োগ করলে 84 হয়, তাই না? 96 থেকে 12 বিয়োগ করলে হয় 84। হ্যাঁ 84। এই 84 কে যদি আমি এখন 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে হয় একবারে 2 8 4 1 21 হয়। 21 এখানে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 21টি সংখ্যা আছে, কিন্তু আমাকে যদি ধরা হয় যে 12 সহ যদি হিসাব করা হয় তাহলে এর সাথে আরেকটা যোগ করব 1, সেই হিসাবে তখন হবে 22টি। আসলে বুঝতে পেরেছেন? আর যদি বলে এর মধ্যে এটা সহ 12 থেকে 96 এর মধ্যে কিংবা এর অভ্যন্তরে যদি সংখ্যা যদি বলা হয়, যেমন আমি যদি এটা বুঝতে পারি যে 12 সহ যদি বলা হয় তাহলে হবে এর সাথে 12টা যোগ 1 যোগ করতে হবে, তাহলে হবে এখানে 22টি সংখ্যা। 22টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, যেটা আমি কিছুক্ষণ আগে করে দিলাম আর কি। এরপরে আমরা আরো কিছু অঙ্ক করি যে 3টি কর্মিক সংখ্যার গুণফল। 3টি ক্রমিক সংখ্যার গুণফল বলছে কত? 210। সংখ্যা 3টির যোগফল কত? সংখ্যা 3টির যোগফল কত? সংখ্যা 3টির যোগফল কত? 3টি ক্রমিক সংখ্যার গুণফল 210, সংখ্যা 3টির যোগফল কত? এখন যদি আমি এরকম করে বের করতে চাই 3টি ক্রমিক সংখ্যা, তাহলে একটা সংখ্যা x, আরেকটা সংখ্যা হচ্ছে x+1, আরেকটা সংখ্যা হচ্ছে x+2। তাহলে 3টা ক্রমিক সংখ্যা পেলাম, একটা হচ্ছে x, একটা হচ্ছে x+1, একটা হচ্ছে x+2। এখন 3টা সংখ্যা যদি আমি গুণ করে দিই, এভাবে যদি গুণ করে দিই, সেই গুণফল যদি হয় 210। এখন এটা যদি গুণ করতে দিই তাহলে কিন্তু আমার ব্যাপক সময় লাগবে, অনেক সময় লাগবে এবং প্যাচ লাগবে, শেষে অনেকেই না করে চলে আসতে হবে। তা এই জিনিসটা আমি যেভাবে করব, 3টি ক্রমিক সংখ্যার গুণফল 210, সংখ্যা 3টির যোগফল কত, এই ক্ষেত্রে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে 210 এর লসাগু করতে পারি। ঠিক আছে? 210 এর কি করব? লসাগু করব। তাহলে 210 কে যদি লসাগু করি 105 হয়। 105 কে কতবার যায়? 105 কে কিন্তু 5 দিয়ে যাচ্ছে, তাই না? 105 কে 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 121 বার যাচ্ছে। এরপর যাচ্ছে 3 বার, 3 দিয়ে কতবার? 7 বার যাচ্ছে। এই যে দেখেন এখানে কি কি পেলাম? 2 5 3 7, এখানে 4টি সংখ্যা পাইছি। এরপরে আর কোনো কিছু লসাগু করা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে যেটা আমি করতে পারি, আমাকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে এখানে যে লসাগুর যেগুলো উৎপাদক যেগুলো পাবো এটা দিয়ে আমাকে ক্রমিক সংখ্যা 3টি বের করতে হবে। এটা দিয়ে তাহলে দেখেন আমি যদি একটা সংখ্যা ধরি 5 আর একটা যদি সংখ্যা 7 ধরি, তাহলে থাকে কি? 3 দুগুণ 6। তাহলে এই দুটো মিলে কিন্তু গুণ করে দিলে হয় 3 দুগুণ 6। তার মানে 5 6 7, এখানে কিন্তু 3টা সংখ্যা পাচ্ছি আমি। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখেন 3টা সংখ্যা পাচ্ছি কি? একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 3 গুণ 2, আর একটা হচ্ছে 7। তার মানে হচ্ছে 5 6 আর 7। এই তিনটা কিন্তু কি সংখ্যা? এই তিনটা সংখ্যা কিন্তু ক্রমিক সংখ্যা। 5 6 7 ক্রমিক সংখ্যা। কিন্তু এখানে আমার প্রশ্ন চাইছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল। তার মানে আমার ক্ষেত্রে যে 3টি ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেছি। বুঝতে পারছেন? তাহলে এখন আমি এই জিনিসটা যদি ওইভাবে করতে চাইতাম তাহলে কিন্তু অনেক সমস্যা। এটা কিন্তু শর্ট টেকনিক না। এটা এইভাবে যদি আপনি লিখিত পরীক্ষা করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, লিখিত পরীক্ষাটা করা যাবে। তাহলে 5 6 7 আমি এই যে 3টে সংখ্যা পাইলাম, আমাকে দেখতে হবে বললাম আবারো যে লসাগু করার পরে যে উৎপাদকগুলো পাবো এখানেই আমাকে ক্যালকুলেশন করতে হবে যে এখানে কিভাবে 3টা ক্রমিক সংখ্যা বানানো যায়, সেইভাবে আমাকে চিন্তা করতে হবে। তাহলে সেটা সহজভাবে আপনি চিন্তা করবেন যে 5 7 আছে, তার মানে এখানে 4 হওয়ার তো প্রশ্ন নেই, কারণ কোনটা কোনটা গুণ করলে 4 হয় না। তাহলে 5 6 7 এটাই হচ্ছে
তিনটি ক্রমিক সংখ্যা, তাহলে এই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল কত? 5 6 7। এই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল হচ্ছে 18, তাই না? এই তিনটার যোগফল 18। দেখেন এই তিনটার যোগফল, এখানে তিনটা সংখ্যা আছে, আপনি 7 6 13, 13 5 18 এভাবে করতে পারেন, কিন্তু এটা যখন বড় সংখ্যা হিসেবে থাকবে, আমাদের বুঝতে পারছেন, এটা যখন বড় সংখ্যা হিসেবে থাকবে তখন আপনি কিভাবে করবেন? যদি বড় সংখ্যা হিসেবে কিভাবে থাকে, আমি কিন্তু সেভাবে করছি হিসাব, যে এখানে তিনটি সংখ্যার যোগফল কত, আমি যে হিসেবে করছি, আমরা যোগফল সাধারণত বের করি যদি সংখ্যা থাকে, তাহলে আমরা বের করতে পারি যে গড় গুণন পদ সংখ্যা, সংখ্যাগুলোর গড় গুণন পদ সংখ্যা, মানে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাতে যদি সংখ্যার গড়কে গুণ করি তাহলে কিন্তু যোগফল পাওয়া যায়, তাই না? তাহলে এখন এখানে কিন্তু বিজোড় সংখ্যা আছে, তাই না? 5 6 7, এখানে বিজোড় তিনটে সংখ্যা আছে, 1 2 3 তিনটি সংখ্যা আছে। বিজোড় সংখ্যা যদি থাকে তার মাঝে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কি? সেটাকে বলা হয় গড়। তার মানে এই তিনটে সংখ্যা যদি গড় বলা হয় তাহলে হবে 6। এখন যদি আমরা প্রশ্ন বলে 5 6 7 এর গড় কত, আপনি কি করবেন? 5 গুণ 6 যোগ 3 এই কটা আগে যোগ করবেন, যোগ করে তারপরে 3 দিয়ে ভাগ করলেন, ভাগ করলে কিন্তু সময় লাগবে বেশি 6, কিন্তু এখানে সরাসরি বলে দিচ্ছে 5 6 7, তার মানে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে গড়। আর এটা তাহলে যোগফল কত হবে? গড় যদি 6 হয় তাহলে এখানে পদ কয়টা? 1 2 3টা, তাহলে 3 দিয়ে গুণ করব, 3 6 18, 18 হয়ে গেল। এটা আরেকটু বড় হিসেবে চিন্তা করি, তাহলে দেখেন আরেকটু যদি বড় হিসেবে চিন্তা করি তাহলে 12 13 14 15 16, এখানে পাঁচটা সংখ্যা আছে, 12 13 14 15 16। তাহলে আমি যদি বলি এই পাঁচটি সংখ্যার যোগফল কত, পাঁচটি সংখ্যার যোগফল কত, তাহলে আপনি কি করবেন? 12 যোগ 13 হয় 25, 25 14 হয় 39, এভাবে যোগ করা শুরু করে দিবেন। কিন্তু তাকে তো দরকার আছে, আমরা জানি গড়, তাহলে এই সংখ্যার গড় কত? এই সংখ্যার গড় হচ্ছে 14, তাই না? এই সংখ্যার গড় 14 না, কারণ এটা যে বিজোড় সংখ্যা। আমি বলছি বিজোড় যে সংখ্যাগুলো, বিজোড় যতগুলো ইয়ে থাকবে, পদ সংখ্যা থাকবে, তার মাঝখানে যে সংখ্যাটা সেটা হবে গড়। তাহলে এখানে বিজোড় সংখ্যা আছে, অতএব মাঝখানে সংখ্যাটা হচ্ছে গড়, অতএব এটা হচ্ছে 14। আর এখানে পদ সংখ্যা আছে কয়টি? 1 2 3 4 5, পাঁচটি, তাহলে 5 5 দিয়ে গুণ করলে হচ্ছে 70। এটা কিন্তু চট করে বলা যাবে একদম, মানে সাথে সাথে এত সংখ্যা দেখলে এত গড় কত? 5 গুণ 70 সরাসরি বলে দিলেন, এটা আমার আলাদাভাবে করার দরকার নাই। এখন যদি বলা হয় যে জোড় সংখ্যা যদি থাকে তাহলে কি হবে? তাহলে 12 13 14 15 16, এরপরে দেওয়া আছে 17। তাহলে 12 13 14 15 এবং 16 এবং 17, এই যে 6টা সংখ্যা আছে এখানে, তাহলে 6টা সংখ্যাটা জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যার গড় হচ্ছে যে মাঝখানে যে দুটি সংখ্যা থাকবে তার যোগফল দিয়ে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? মাঝখানে যে দুটি সংখ্যা থাকবে সেটাতে মাঝখানে দুটি সংখ্যা কত দেখেন তো? 14 আর 15। তাহলে এই দুটার ভাগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু সেটা কিন্তু আমি নাও করতে পারি, সেটা করতে পারি কিভাবে? করতে পারি 14 আর 15 মাঝখানে সংখ্যা কত? 14 15 মাঝখানে সংখ্যা হচ্ছে 14.5, তাই না? 14 আর 15 মাঝখানে সংখ্যা কত? 14.5 না? তাহলে এটাই হবে গড়। আবার আপনি 14 আর 15 যোগ করে আবার 2 দিয়ে ভাগ করেন, একই কথা, এই 14.5 আসবে। তো পরীক্ষায় আসলে মূল বিষয়টা হচ্ছে কি আমি কত মানে দ্রুত অ্যানসার করতে পারি, সেই জিনিসটা হচ্ছে আসল। কিন্তু বুঝে বুঝে করতে হবে। আপনার বেসিক যখন ভালো থাকবে, আপনি যখন প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করবেন বাসায়, তখন দেখবেন যে এগুলো আপনার মাথা থেকে অটো বের হয়ে আসবে, যে আসলে কিভাবে কি করতে হবে এটা অটো চলে আসবে। এগুলো তখন আর আপনার এত কঠিন লাগবে না। তাহলে 12 13 14 15 16 এত গুণ, তাহলে এত গুণন কি হবে? যোগফল যদি বলা হয় এত গুণ 6, এত গুণ 6 যোগফল করলে কিন্তু আপনি সহজে বের করতে পারতেছেন যে তিনটি সংখ্যার যোগফল কত। তখন আমাকে কিন্তু সবগুলো আলাদা আলাদা করার দরকার নাই। আশা করি এটাও বুঝতে পেরেছেন। আর বেশি অঙ্ক নাই মনে হয়, তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এরপরে দেখেন একটা অঙ্ক আছে, আমি মোটামুটি সবগুলো অঙ্কে টাচ করার চেষ্টা করতেছি, সবগুলো অঙ্ক মানে করে দেওয়ার চেষ্টা করতেছি একটা করে। আপনারা সবাই এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে বাসায় সবগুলো করতে হবে, এবং যে কোনো একটা বই দেখে, এই চাকরি রিলেটেড যে কোনো একটা বই দেখে বাস্তব সংখ্যার উপরে যত চাকরি পরীক্ষা যতগুলো প্রশ্ন আসছে সবগুলোই করবেন। এবং কোনোটা প্রশ্ন যদি না পারেন অবশ্যই পরবর্তীতে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবং আমার একটা মেসেঞ্জার গ্রুপও আছে যেখানে বেশ কিছু স্টুডেন্ট জয়েন হয়েছে গণিত বিষয়টা নিয়ে, তো ওখানেও প্রশ্ন করতে পারেন আপনারা, এবং ওখানে আলোচনা করতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তাহলে এখন দেখি যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের মান, অঙ্কদের মান না সরি স্থান
বিনিময় করলে 54 বেড়ে যায়। আচ্ছা, এদের যোগফল মানে সংখ্যা দুটি অঙ্ক দুটি যোগফল, এদের যোগফল বলছে 12। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এই ক্ষেত্রে দেখেন, এগুলো অঙ্ক ক্ষেত্রে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে 54 বেড়ে যায়, এদের যোগফল 12। সংখ্যাটি কত? এদের যোগফল 12 কিন্তু, হ্যাঁ, একসাথে ধরেন না। সংখ্যাটি কত? এগুলো ক্ষেত্রে আমরা যেভাবে করি ওইভাবে না করে সরাসরি যদি অপশন দেখি তাহলে কিন্তু অঙ্কটা খুব দ্রুত হয়ে যায়। নইলে আমরা করি কি, যে দুই অঙ্ক বিশিষ্ট ধরে নিই যে একক স্থানীয় অঙ্ক x, আমরা ধরে নিই কিভাবে একক স্থানীয় এভাবে আমরা করছি না, ক্লাস 8 থেকে আমরা করে আসি এভাবে। একক স্থানীয় x, দশক স্থানীয় হচ্ছে y, তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10y + x। এভাবে আমরা কিন্তু করে আসি, কিন্তু আমরা এইভাবে করব না, আমরা অপশন দেখে করব। অপশনে কি কি আছে দেখেন, এখানে ক নম্বর বলছে 57, খ নম্বরে বলছে 75, গ নম্বরে বলা হচ্ছে 39 এবং ঘ নম্বরে বলা হয়েছে 93। এই চারটি সংখ্যা দেওয়া আছে এবং এটা খুবই ইজি, খুব দ্রুত করা সম্ভব। এখানে দেখেন, এখানে বলছে এদের যোগফল হচ্ছে 12, তাই না? এদের যোগফল 12, তাহলে এদের যোগফল 5 সাথে যোগফল হয় 12, 7 5 এর যোগফল হয় 12, 3 9 এর যোগফল হয় 12, 9 3 যোগফল হয় 12। অতএব আমি এটা দেখে কিন্তু এই অপশন দেখে যোগফল 12 এই অপশন দেখে বের করতে পারবো না। তাহলে কিভাবে বের করতে পারি? তাহলে যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে, অঙ্কের প্রশ্নটা একটু দেখে ভালো করে কি বলছে এখানে। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে 54 বেড়ে যায়। তার মানে কোন একটা সংখ্যা এখানে আছে, যে সংখ্যাটা যদি স্থান বিনিময় করে তাহলে সেটার মানটা বেড়ে যাবে, সেটার মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এখানে কত আছে? 57 যদি স্থান বিনিময় করে কি হবে? 75 হবে না? উল্টে যাবে, স্থান বিনিময় মানে কি, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানে আসবে, দশক স্থানীয় অঙ্কটা একক স্থানে যাবে। তাহলে দেখেন, এটা যদি হয় 75, তার মানে কতটুকু বেড়ে, এটা বেড়ে গেছে, অবশ্যই বেড়ে গেছে, তাই না? 57 থেকে হয়ে গেছে কত? 75, তার মানে এটা অবশ্যই বেড়ে গেছে। তাহলে এটা যদি বেড়ে যায় তাহলে এটা বেড়ে গেলে কত বেড়ে গেছে? আমাকে বেড়ে যেতে হবে 54। তাহলে এটা বিয়োগ করে দেখেন তো, আসলে 54 বারে কি 15 থেকে 7 বিয়োগ করলে 8, 8 থেকে 1 6, 18 হয়। তাহলে 18 বাড়ছে, অতএব এটা হবে না, সিম্পল। এখন এটা কি হয়? এটা দেখেন তো, এটা কিন্তু হচ্ছে 57, এটা কি হবে? এটা প্রথমে না, কারণটা কি? এটা কারণ হচ্ছে 75 থেকে 57 হয়েছে স্থান বিনিময়, তার মানে এখানে মান কিন্তু কমে গেছে। কিন্তু আমার এখানে প্রশ্ন বলছে মান বেড়ে যাওয়ার কথা, মান কিন্তু বেড়ে যাওয়ার কথা বলছে। যদি মান কমে যাওয়ার কথা বলতো তাহলে কিন্তু এটা আমি বাদ দিতাম, কারণ স্থান বিনিময় করার পরে মান যদি বেড়ে যায় তাহলে স্থান বিনিময় করার পরে অবশ্যই সংখ্যার মান বড় হবে, তাহলে এটা আমার হবে। আর এখানে যখনই সংখ্যার মান ছোট হয়ে গেল তখন এটা আমি ক্যান্সেল, এটা হবে না। এরপর এটা কি বলছে, এটা যদি আমি চেঞ্জ করি, উল্টে দিই, তাহলে দেখেন এখানে মান কিন্তু বেড়ে গেছে, 39 ছিল 93 হয়েছে, তার মানে মান বেড়ে গেছে। তাহলে এটা মান যদি বেড়ে যায়, এটা এখন বিয়োগ করে দেখেন, 93 9 থেকে 13 থেকে 4 হয়, এটা তো 54, এটা কিন্তু উত্তর 54 বেড়ে যায়। আর এটা যদি আমি বের করি, উল্টে দিই, দেখেন এটা উল্টে দিলে কি হবে? এটার মান কিন্তু কমে গেছে, তার মানে এটা ক্যান্সেল হবে। আমার কথা বুঝতে পেরেছেন কি, যে দুটি সংখ্যার মান, একটি সংখ্যার যদি মান যদি মানে স্থান যদি বিনিময় করে, স্থান বিনিময় করলে আমার প্রশ্ন অপশন দেখতে হবে যে কি আছে এখানে। 54 বেড়ে যায়, তার মানে আমাকে অবশ্যই দেখতে হবে এটা বেড়ে যেতে হবে। 57 থেকে 75 বেড়ে গেছে, 75 থেকে 57 হয়েছে, কমে গেছে, এটা হবে না। 93 থেকে 39 সেটা হবে না। এখন কত বেড়ে গেছে সেটা আমি এখন উল্টে দেওয়ার পরে যেটা বের হবে সেটা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অঙ্ক কিন্তু দেখেন, এটা কিন্তু বাড়ে নেই, এটার বিয়োগফলও কিন্তু কি হয়? এটার বিয়োগফলও কিন্তু 54 হচ্ছে, তাই নাকি? এটার বিয়োগের জন্য না, কিন্তু এটা কি হবে? কারণ বলছে যে মান বেড়ে যায়, তার মানে স্থান বিনিময় করলে অবশ্যই কিন্তু মান বেড়ে যেতে হবে, সংখ্যাটা বড় সংখ্যা হতে হবে। আবার এখানে যদি বলে 54 ছোট হয়, 54 কমে যায়, এখানে যদি বলা হয় 54 কমে যায়, তাহলে কিন্তু এটা হবে অপশন। কারণ 93 ছিল বড়, সেখান থেকে কমে গেছে, মান কমে গেছে মানে কি, সংখ্যাটা কমে গেছে, তখন ছোট হয়ে গেছে, তখন আমার এটা উত্তর হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই অঙ্কগুলো, এরকম টাইপের যেগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। এখন দেখেন এখানে একটা অঙ্ক দেখি, সেটা হলো হচ্ছে 20 740 সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে সাজাতে গিয়ে
আমি কি পাচ্ছি 4 জন অতিরিক্ত হয় তাহলে প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? এখন এই অঙ্কটা দেখেন, বলছে যে 20,740 সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়, তাহলে প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? তার মানে যেহেতু বলছে এখানে বর্গাকারে সাজানো যাবে, তার মানে প্রতি সারিতে সমান সংখ্যক হবে, মানে বর্গ আকারে হবে। বর্গ আমরা জানি যেটা কি, এই যে এটা বর্গ, তাই না? এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, তার মানে চতুর্দিকে কি হবে? সমান সংখ্যক সৈন্য হবে। আমি যদি সাজাতে যাই, তাহলে এখানে বলছে 4 জন অতিরিক্ত হয়। সিম্পল, 4 জন যদি, প্রশ্নটা আশা করি আপনারা লিখে নিছেন, আমি প্রশ্নটা আমি মুছে দেব, মুছে দিয়ে আমি এখানে অঙ্ক করব। তাহলে যদি বলা হয় 4 জন অতিরিক্ত হয়, তার মানে 4 জন অতিরিক্ত হলে আমাকে অবশ্যই কি করতে হবে? 4 জন বিয়োগ করতে হবে। আমি যদি বিয়োগ না করি তাহলে ওটা কি আমি বর্গাকারে সাজাতে পারবো? সাজাতে পারবো না। তাহলে বিয়োগ করলে হয় 20 এত। এখন এই জিনিসটাকে যদি আমি বর্গাকারে সাজাতে পারি, এই জিনিসটা যদি বর্গমূল আমি বের করতে পারি, তাহলে আমি দেখতে পাবো যে প্রতি সারিতে সৈন্য সংখ্যা কতজন আছে। মোট কথা, এত সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে এরকম করতে যদি বলা হয়, তাহলে ওই সংখ্যাটার বর্গমূল বের করব, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে কিন্তু এখানে যেহেতু 4 জন অতিরিক্ত কথা বলা হয়েছে, আমি 4 জনটা এখানে বিয়োগ করে দিলাম। 4 জন যদি এখন বিয়োগ করে দিই, এরপরে যে সংখ্যাটা আছে সেটা আমি বর্গমূল বের করব। 20,736 এটার বর্গমূল আমি বের করব। অনেকে এই বর্গমূলের বিষয়টা জানেন, আমি আমরা একটু ঝালাই করে দিই, তাহলে এই জিনিসটা আরো মনে হবে। বর্গমূলের নিয়মটা হচ্ছে কি? বর্গমূলের নিয়ম হচ্ছে ডান পাশ থেকে দুটি করে সংখ্যা আমি দাগার নিতে পারবো। প্রথমে ডান পাশ থেকে, এই পাশ থেকে, তাহলে 2 2 2, এখানে 2 নাই, একটা আছে 1। কি করলাম? ডান পাশ থেকে দেখেন, ডান পাশ থেকে দুটি করে সংখ্যা আমি জোড়া মিলালাম। এখানে 34, এখানে 7, এখানে 2, এভাবে আমি আসলাম। এখন আমাকে যেটা দেখতে হবে বর্গমূল করার ক্ষেত্রে, এখানে আমি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাকে ওই সংখ্যার, মানে ওই সংখ্যার বর্গ বলা হচ্ছে, যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে প্রথম যে জিনিসটা আছে, প্রথম যেটা সেটা হবে, প্রথম সংখ্যাটা হবে বা তার চেয়ে কম হবে। প্রথম সংখ্যাটা হবে অথবা তার চেয়ে কম হবে, তার বড় কিন্তু হওয়া যাবে না। তাহলে এখানে কোন সংখ্যা নিলে যে ওই সংখ্যার বর্গ 2 হবে অথবা 2 এর চেয়ে কম হবে? 2 হবে এরকম কোন সংখ্যার কিন্তু বর্গ নাই, কারণ 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। 2 কি পূর্ণবর্গ সংখ্যা? কখনোই না। তাহলে 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে আমি এখানে নিতে পারি 1। তাহলে 1 কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে আসবে 1, কারণ 1 দিয়ে 1 গুণ করলে কত হয়? 1ই আসে। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 1। এখন বর্গমূলের যে নিয়মটা সেটা হচ্ছে সবসময় জোড়ায় নামাতে হয়। কিন্তু সাধারণ আমরা যে ভাগগুলো করি সেগুলো কিন্তু একটা করে নামাই, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে আমাকে জোড়ায় নামাতে হবে। তাহলে প্রথম জোড়া না নামাই, প্রথম জোড়া আছে 0 7। এখন বর্গমূলের ক্ষেত্রে এটা দেখেন, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি আমার এই যে সংখ্যাটা আছে তার কিন্তু আমার ডাবল সংখ্যাটা এখানে নিতে হবে। কি বললাম? এখানে যে সংখ্যাটা আছে তার ডাবল সংখ্যাটা আমাকে এখানে নিতে হবে। তাহলে 1 এর ডাবল কত? 1 এর ডাবল হচ্ছে 2। বিষয়টা বুঝতে পেরেছেন? এখানে যে সংখ্যা ভাগফলটা পাবো সেটা ডাবল হচ্ছে 2। তাহলে এই যে 2, এখানে আমি এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে এখানে নেওয়ার পরে একটা সংখ্যা তো তৈরি হবে, তাই না? এখানে আমি যেটাই নিই না কেন, নেওয়ার পরে একটা সংখ্যা তৈরি হবে, এবং এখানে যেটা নিব সেটা আমাকে এখানেও সেই মানটা বসাতে হবে, এবং যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে আমি যেটা নিছি সেটাতে গুণ করতে হবে। যেমন ধরেন এখানে আমি 24 নিই, 24 নিলে এটা হচ্ছে, এবং গুণ করার পর কি হতে হবে? এই যে 107 আছে তার সমান অথবা তার চেয়ে ছোট হতে হবে, বড় হওয়া যাবে না। এখন আমি যদি 25 নিতাম, দেখেন 25 যদি নিই, তাহলে আমি বলছি যে এখানে 25 না 5 যদি নিই, তাহলে 2 আছে 25, 5 দিয়ে গুণ করলে কত হয়? 125 হয়। তো 125 107 এর চেয়ে বড়, অতএব আমি এটা নিব না, আমাকে নিতে হবে 4। তাহলে এখানে যদি 4 নিই তাহলে এখানে আমাকে 4 সেইটা বসাতে হবে। তাহলে এটা হলে কত হয়? 24। 24 কে 4 দিয়ে যদি গুণ করে হয় 96। 24 কে 4 দিয়ে গুণ করলে হয় কিন্তু 96। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর হাতে থেকে কত? হাতে থাকে না, তো 10 থেকে 9 বিয়োগ করলে 11, এই যে 11 থাকলো। দেখেন, তাহলে থাকলো এটা কত? 11। এরপর আমি কি করব? আরো পরে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাও নামাবো। তাহলে পরে দুটো সংখ্যা একবারে নামাবো 36। এখন কি করতে হবে আমাকে? আমি যেটা বলছিলাম যে এখানে যে সংখ্যা থাকবে যেটা আসবে তার ডাবল নিতে হবে। তখন তার ডাবল আসলে এখানে হবে 14 দোকান হচ্ছে 28। 28 হয়। 14 দোকান হয় কত? 14 দোকান হয় 28। তাহলে এখানে 28 হলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার সংখ্যাকে ওটা দিয়ে গুণ করলে হয় এটা হবে, অথবা এটার চেয়ে কম আসবে, এটা হবে 4, এখানেও 4।
তাহলে দেখেন 4 দিয়ে যদি গুণ করি 4 4 36, হাত থেকে 3, 4 আসলে 4 4 সরি 4 4 16, হাত থেকে 1, 4 আসলে 32 এর আগে 33, হাত থেকে 3, 4 2 8 আর 3 11। দেখেন এটা মিলে গেছে, এটা কিন্তু মিলে গেছে। তার মানে আমি বর্গমূল পেলাম কত? বর্গমূল পেলাম 144। এটা কিন্তু বর্গমূল। বুঝতে পেরেছেন আপনারা? এইভাবে যদি সংখ্যা থাকে আমরা এইভাবে বর্গমূল করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, না হলে আমি আবার পরবর্তীতে আলোচনা করব। তাহলে এটা যদি বর্গমূল হয় 144, আমি বলছি কি যে এইগুলো অঙ্কে যেটা বর্গমূল আসবে সেটা আসলে উত্তর। তাহলে এখানে বলছে বর্গমূল প্রতি সারিতে সৈন্যের সংখ্যা কত? তাহলে প্রতি সারিতে সৈন্যের সংখ্যা হচ্ছে 144। প্রতি সারিতে সৈন্যের সংখ্যা হচ্ছে 144। তাহলে এই জিনিসটা কিন্তু আমি খুব ইজিলি বের করতে পারলাম। ঠিক আছে? তাহলে এখানে প্রতি সারিতে যে অঙ্কটা আমি লিখছিলাম সেটা প্রতি সারিতে সৈন্য সংখ্যা 44। এরকম আরো বিভিন্ন অঙ্ক আছে, যেমন 56728। 56728 জন সৈন্যকে, এটা আপনারা বাসায় একটু করেন এখনই, আপনি কিংবা করতে পারেন কিছুক্ষণ পরে। 56728 এই জিনিসটা, এই সংখ্যাটা বলা আছে। এই সংখ্যা থেকে বলছে যে এই জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে এটাকে পূর্ণবর্গ হিসেবে সাজানো যাবে, কিংবা বর্গাকার আকারে সাজানো যাবে। তাহলে এটাকে আমি কি করতে পারি? ওই বর্গমূল, ওইভাবে বর্গমূল করব। করার পরে দেখবেন লাস্টে যে একটা অতিরিক্ত নাম্বার আসবে, ওটাই হচ্ছে অতিরিক্ত সংখ্যা। ওই সংখ্যাটা যদি আমি ছেড়ে দিই, বাদ দিই, তাহলে সেই সংখ্যাটাকে বর্গাকারে সাজানো যাবে। এটা আপনারা করবেন বাসায়। এখন 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল আমাদের মুখস্থ, এগুলো বিষয় কিন্তু না। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল আমাদের কিন্তু মুখস্থ আছে কি 49 50। আবার যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত, আমরা বলি 50 50। এটা আমাদের মুখস্থ। কিন্তু আমরা জানি কর্মিক সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্র কি। একদম সহজভাবে মনে রাখবেন যে সংখ্যা পর্যন্ত কর্মিক সংখ্যা যদি বলে 1 থেকে 99, 1 থেকে 100, 1 থেকে 500, 1 থেকে 700, যেটাই থাকুক না কেন, কর্মিক সংখ্যার যোগফল বের করতে পারে। তাহলে আমি করব কি লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা তো থাকবে, সেটার সাথে আমি গুণ করব কি লাস্টের পরের সংখ্যাটা। লাস্টের পরের সংখ্যা কত? শেষ পদের সাথে 1 যোগ ভাগ 2। এটা করলে যেটা মানটা আসবে সেটাই হচ্ছে এই সংখ্যার যোগফল। বুঝতে পারছেন কি? তার মানে এখানে যদি বলা হয় 1 থেকে 50, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা যোগফল হবে 50 গুণন কত 51 ভাগ হচ্ছে 2, এতে 25। 25 গুণন 51 গুণ করলে যেটা হবে সেটাই হবে এই সংখ্যার যোগফল। এরপরে আরেকটা মোটামুটি ট্রিকের মতো একটা জিনিস আছে, এটা হলে মোটামুটি আমাদের অঙ্ক শেষ। সেটা হচ্ছে ধরেন দুটি সংখ্যার যোগফল, দেওয়া আছে 24। আবার বলা হচ্ছে বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল বলা হচ্ছে 2। সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি এই যে একটা জিনিস দেখেন, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 24 এবং বিয়োগফল বলা হচ্ছে 2। সংখ্যা দুটি কত? সিম্পল, এটা আমরা খুব দ্রুত কিন্তু বের করতে পারি। সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হবে একটা 13, হ্যাঁ, আর একটা হচ্ছে 11, তাই না? তাহলে সংখ্যা দুটি কত? একটা হচ্ছে 13 এবং একটা হচ্ছে 11। দেখি খুব দ্রুত কিন্তু বের করতে পারি। কিভাবে আমরা করতে পারি? এইভাবে যে বড় সংখ্যা, এটা না ছোট সংখ্যা দেওয়া আছে 24 আর 2, যদি খুব বেশি বড় থাকে, যেমন এখানে দেওয়া দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে ধরেন 108, আবার দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে ধরেন আর একটা জিনিস, যে অন্য একটা সংখ্যা যেটা 25 26, যেটা থাকুক না কেন, এরকম কিছু তো থাকে। যদি বড় সংখ্যা দেওয়া থাকে তাহলে কিন্তু আমি ওইভাবে হিসাব করা খুব সহজ হবে না, কিন্তু আমি যেভাবে করতে পারি যেটা বলবো আমি, এইভাবে যদি দেওয়া থাকে যে দুটি সংখ্যার যোগফল আবার বিয়োগফল দেওয়া থাকবে, তাহলে আমি সেই দুটি সংখ্যার যোগফল হবে ভাগ 2 হবে। এটা হবে বড় সংখ্যা, একটা সংখ্যা পাবো 13। আবার ছোট সংখ্যাটা হবে কি, পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যেটা, সেটা হচ্ছে যে বড় সংখ্যা শুধু চায়, দুটি সংখ্যার যোগফল এত এবং দুটি সংখ্যার বিয়োগফল এত, তাহলে বড় সংখ্যাটি কত সেটা শুধু চায়। তাহলে আমি কি করব? দুটি সংখ্যার যোগফল যোগ করব এবং 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে ছোট সংখ্যা কত হবে? ছোট সংখ্যা হবে 24 বিয়োগ 2 ভাগ 2। 24 থেকে 2 বিয়োগ করলে 22, 22 থেকে 11। তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে এই সংখ্যা দুটি কত সেটা। তাহলে এইভাবে আপনি যে কোনো কিছু যদি আসে তাহলে করতে পারেন। আমরা এই দেখেন শর্ট টেকনিক, তাহলে আমরা যেটা শিখছি আরেকটা, যে দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর যদি থাকে একটা, সেটা আমরা বলছিলাম দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর যদি হয় 199, তাহলে বড় সংখ্যা কত ছোট সংখ্যা কত, সেটা তো সহজ কিভাবে বলছিলাম
যে বর্গ অন্ত যেটা থাকবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে বড় সংখ্যা পাবো। আবার 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে ছোট সংখ্যা পাবো। আর এই ক্ষেত্রে দেখলাম যে দুটি সংখ্যার যোগফল 24 বিয়োগফল 2, তাহলে সংখ্যা দুটি কত? সেই কারণে দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা, আর দুটি সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি এই অঙ্কটা। এবং আমাদের বাস্তব সংখ্যা, আশা করি বাস্তব সংখ্যা মোটামুটি একটা সিলেবাস কভার হলো। এবং এই রিলেটেড অঙ্কগুলো সাধারণত আসে, এর বাইরে অঙ্ক খুব কম দেখা যায় এবং এর মধ্যেই সবগুলো অঙ্ক আসে। এবং আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে যে সেগুলো আপনারা সবাই পারবেন, যে জোড় সংখ্যা, যে বলা হচ্ছে যে এটা যদি জোড় সংখ্যা হয় কিংবা যুগ্ম সংখ্যা হয় আর একটা যদি বিজোড় সংখ্যা হয়, তার নিচের কোনটা অবশ্যই জোড় সংখ্যা হবে। এগুলো আমরা সহজে ইজিলি করতে পারি, তাই না? কারণ জোড় সংখ্যা যোগফল করলে অবশ্যই জোড় সংখ্যা হবে। জোড় আর বেজোড় সংখ্যা যদি যোগ করি, হ্যাঁ, জোড় এবং বেজোড় সংখ্যা যোগ করলে সবসময় কিন্তু কি হয়? বিজোড় সংখ্যা আসে। হিসাব করে দেখেন 2 3 কত হয়? 5 4 3 7, তার মানে একটা জোড় এবং একটা বেজোড় সংখ্যা যদি যোগ করি সবসময় মানে বেজোড় সংখ্যা হয়। তো এইগুলো জিনিস আপনারা দেখবেন যে এরকম আসে অনেক সময় পরীক্ষায়, যে এটা যদি জোড় সংখ্যা হয়, এটা যদি বেজোড় সংখ্যা হয়, পি যদি জোড় সংখ্যা হয়, কিউ যদি বেজোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোন সম্পর্কটি অবশ্যই জোড় সংখ্যা হবে অথবা কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে। এগুলো আছে। তো বাস্তব সংখ্যা অঙ্ক আসলে কি? বাস্তব সংখ্যার আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের যে গণিতের প্রথম এটা অধ্যায় এবং সবগুলোই কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়তেছে। তার মানে এখানে বলা যাবে না যে বাস্তব সংখ্যা আসলে নির্দিষ্ট কোনগুলো অঙ্ক বাস্তব সংখ্যার মধ্যে আমি ফেলাতে পারি। যেমন আমি যখন এখানে কিছু অঙ্ক করালাম সেগুলো কিছু ঐহিক নিয়মের মধ্যে আছে। আবার কিছু অঙ্ক যেমন যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, হ্যাঁ, এই অঙ্কগুলো আরেকটা মধ্যে পড়ে। এবং আমরা যখন এই অঙ্কগুলো আবার করাবো আরেকটা লেকচারে, তখন আমরা বিস্তারিত ওই লিখিতভাবে আকারে করাবো এবং শর্ট টেকনিক করাবো, লিখিতভাবেও করাবো। কিন্তু মূলত আমাদের যে লেকচারটা, এটা আমি যেভাবে নিচ্ছি সেটা হচ্ছে মূলত প্রিলিমিনারির জন্য, যে কারণে আমি চাচ্ছি যে প্রিলিমিনারি যেহেতু সময় খুব কম, কত দ্রুত সময়ে এটা শেষ করা যায়। আর আমরা যদি এখন ওই ভেঙ্গে ভেঙ্গে করতে করতে যাই, তাহলে আমি অনেকে মনে করে যে 30 অঙ্কের 30ই তুলবো, তুলতে গিয়ে খুব সুন্দর করে ধীরে ধীরে করতেছে ভেঙ্গে ভেঙ্গে, হ্যাঁ 30 তুলতে পারবেন, কিন্তু এইদিকে বাংলা সাধারণ জ্ঞান সেগুলো কিন্তু পরে হাত দিতে পারবেন না। হাত দিতে পারবেন, কারণ আপনাকে বলা হলো বাংলাদেশের রাজধানীর নাম কি? আমরা জানি বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। আর একটা অঙ্ক দিল এরকম যে 2 অঙ্ক বিশিষ্ট কিংবা একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে এরকম একটা অঙ্ক দিল, ওইটার নাম্বার হচ্ছে 1, আবার এই নাম্বার হচ্ছে 1। আপনি এই অঙ্কটা যদি আপনি ওই বিস্তারিত ভাবে আলোচনা করে করতে যান, করতে গিয়ে আপনি ওই নাম্বারটা যদি বাংলাদেশের রাজধানী কোনটি এটা যদি আপনি মানে বাদ দিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক হবে। এই জন্য চিন্তা করতে হবে গণিতটা কিভাবে শর্ট টেকনিকে খুব দ্রুত করা যায়। এবং এই জিনিসটা আমি আবারও বলতেছি, বিভিন্ন বই, বিভিন্ন লেকচার এগুলো থেকে শুনলে কিছুটা সহায়তা পাবেন, কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখবে সেটা হচ্ছে আপনার নিজেকে ভূমিকা রাখতে হবে, নিজেকেই বেশি গুরুত্ব দিতে হবে। আপনি নিজেই যদি এই জিনিসটা বেশি বেশি অঙ্ক করেন, তাহলে নিজেই আপনার মাথার ভিতরে দেখবেন যে বিভিন্ন টেকনিক চলে আসবে, তখন আপনি নিজে এগুলো পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে লেকচারটা এখানে শেষ করলাম। অনেক বড় একটা লেকচার হয়ে গেছে, আর কিছু সমস্যার কারণে আমি আবারও দুঃখিত। আমাদের লেকচারটা প্রথম থেকে শুরু হতে একটু ঝামেলা হয়েছিল, তো আশা করি সামনের দিন থেকে এই সমস্যাটা থাকবে না এবং লেকচারটা সামনের দিনটা স্মুথ ভাবে আমরা শেষ করতে পারবো। আচ্ছা, চেষ্টা থাকবে যে 1 ঘন্টার মধ্যে একটা লেকচার নিতে, 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা থাকবে। এবং আগামী যে লেকচারটা, সেটা আবারও বলতেছি, আগামী শুক্রবার সকাল 11টায় আমরা করব ভগ্নাংশ, লসাগু এবং গসাগু। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের যে উত্তরবঙ্গ শিক্ষা পরিবার গ্রুপ, সেখানে নিজে যুক্ত থাকুন এবং আপনার বন্ধুদেরকে যুক্ত করুন, ইনভাইট করুন। আমরা সবাই একসাথে পথ চলতে চাই। ধন্যবাদ সবাইকে।